নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের আসরের একটি অসাধারণ ভিডিওতে। বাংলা সাহিত্যের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি হলো আমাদের গল্পের আসর, যেখানে আপনারা অসাধারণ গল্প শুনতে পান। আমাদের আজকের গল্পটি একটি রোমহর্ষক সত্যান্বেষণের গল্প হতে চলেছে। এই গল্পটি একটি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ফ্যান ফিকশন বা সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর অনুকরণে লেখা হয়েছে। আমাদের অত্যন্ত সম্মানীয় লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সম্মান জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের গল্পটি। যারা এখনো আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তাদের সকলকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, ভিডিওটি লাইক করে গল্পটি শোনা শুরু করুন এবং সকলকে এই গল্পটি হেডফোনে শোনার অনুরোধ রইল, যাতে আপনারা অডিওটি অসাধারণভাবে অনুভব করতে পারেন। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। নমস্কার। 1970 সালের কলকাতার এক সন্ধে ব্যোমকেশ, আমি আর বৌঠান তিনজনই থিয়েটার দেখে ফিরছিল। আমি বললাম, থিয়েটারটা জবশ হলো, কি বলো? হ্যাঁ, তোমাদের তো এসব থিয়েটারই ভালো লাগবে। আজকাল যা দেখায় ম্যাগো, রক্ত গরম হয়ে যায়। ঠিক আছে, এখন তাড়াতাড়ি পা চালাও। এদিকে কালকেও বেশ বড় একটা ঝামেলা হয়েছিল, সন্ধে হয়ে এসেছে। এমনিতেই রাস্তায় একটা বড় মিছিল বেরিয়েছে, কখন আবার দাঙ্গা লাগে বলা যায় না। সত্যি, এরা জাতের দোহাই দিয়ে একে অপরের প্রাণ কেড়ে নিচ্ছে অবলীলায়। কত অসহায় নিরীহ মানুষ, কত শিশু এতে প্রাণ হারাচ্ছে, অথচ সরকারের এদিকে কোনো নজরই নেই। নতুন সভ্যতা, নতুন দেশ উত্থানের সময় এমন একটু একটু দাঙ্গা হাঙ্গামা হয়েই থাকে বন্ধু। আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, এমন সময় হঠাৎ করে রাস্তার মিছিলটার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিল। একদল লোক কোথা থেকে ছুটে এসে মিছিলের ওপর ঝাঁপিয়ে পড়ল। চোখের নিমেষে সেখানে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। আমি ভীত হয়ে বললাম, প্রত্যেক দিনই একই জিনিস। আর বাবা গো! আমার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ একটা আদলা ইট এসে বৌঠানের মাথায় লাগলো। একটা অস্ফুট আর্তনাদ করে সে মাথার সামনের অংশটা চেপে ধরে বসে পড়ল। আমি আর ব্যোমকেশ বৌঠানকে কোনোভাবে ধরে বাড়িতে নিয়ে এলাম। ডাক্তার এসে মাথায় ব্যান্ডেজ করে দিয়ে গেল। আমি রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, যতক্ষণ না দাঙ্গা হাঙ্গামা থামছে এখানে আর নয়। দেশের এই অবস্থায় তুমি কোথায় যাবে শুনি? দেখো, চাই হয়ে যাক। এমন সময় পুঁটিরাম এসে একটা চিঠি ধরিয়ে দিয়ে গেল আমায়। আমি চিঠিটা খুলে পড়তে লাগলাম। কোনো গোপন প্রেমিকা প্রেমপত্র পাঠিয়েছে নাকি? আমার কোনো গোপন প্রেমিকা নেই গো। আর প্রেমপত্র কেউ এইভাবে ডাকে পাঠায় তা তো আমার জানা ছিল না। হা হা, চোখছো কেন? প্রেমিকা নয় তো কে পাঠালো চিঠি? নিজেই পড়ে দেখো। কি দিনকাল পড়লো বন্ধু। বন্ধুর প্রেমপত্র এখন আমাকে পড়তে হবে। এই বলে ব্যোমকেশ চিঠিটা পড়তে লাগলো। প্রিয় অমর, আগামী জ্যৈষ্ঠ মাসে তোমার ভ্রাতুষ্পুত্র শুভ অন্নপ্রাশন উপলক্ষে তুমি সহ অজিতেশ বাবু ও তার সহধর্মিনী নিমন্ত্রণ রইল আমাদের গৃহে। তোমরা সকলে মিলে এসে উপস্থিত হলে আমি অত্যন্ত খুশি হব। এটি তোমার দাদা হরিহর চ্যাটার্জি। ইনি তোমার সেই জ্যাঠু তো দাদা, তাই না? যিনি শিলিগুড়ি থাকেন। ঠিক ধরেছ। চলো ভায়া, এই যুদ্ধের বাজারেই কলকাতা শহরে আর না। দাদার যখন চিঠি পেয়েছি তখন সেখান থেকেই ঘুরে আসা যাবে। আমি বরং এখনই বেরিয়ে টিকিটটা কেটে নিয়ে আসি। এই বলে তড়িঘড়ি করে আমি বেরিয়ে পড়লাম টিকিট কাটার উদ্দেশ্যে। নির্দিষ্ট দিনে আমরা ট্রেনে চেপে গেলাম জলপাইগুড়ি, তারপর সেখান থেকে শিলিগুড়ি। ট্রেন যখন জলপাইগুড়ি পৌঁছলো তখন স্টেশনের বড় ঘড়িতে বাজে সকাল 8:52। স্টেশনের বাইরে বেরোনোর পথে আমরা দেখি দাদা আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন। ড্রাইভার আমার আর ব্যোমকেশের নাম লেখা একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্টেশনে দাঁড়িয়ে ইতিউতি চাইছেন। আমি সেটা দেখি হাত নাড়িয়ে বললাম, এই যে আমরা এদিকে। তো এখান থেকে কতক্ষণ লাগবে? ঘন্টা 3 লাগবে বাবু। এখান থেকে গাড়ি করে শিলিগুড়ি পৌঁছতে তো ঘন্টাখানেকের মতো লাগে, খুব বেশি হলে 1.5 ঘন্টা। আগে স্যারের বাড়ি তো খোদ শিলিগুড়িতে নয়, শিলিগুড়ি থেকে উত্তরে মাইল 2 পথ গেলে তবে বেলাকুড়ি, সেখানেই ওনার বাড়ি। আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িও স্টার্ট দিয়ে দিল। ঘন্টা 1.5 পর থেকেই আশেপাশের পরিবেশটা বদলে যেতে লাগলো। এমন মনোরম পরিবেশ বহুদিন দেখিনি। এদিকটা কলকাতার মতো অত ঘিঞ্জি না,
চারিদিকটা বেশ ফাঁকা আর গাছপালায় ভর্তি। শুদ্ধ বাতাস বুক ভরে টেনে বৌঠান বলল, উফ, কলকাতার ওই দমবন্ধকর পরিবেশের সাথে এই পরিবেশের কতই না পার্থক্য। কি বিশুদ্ধ এখানকার হাওয়া। দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বেলাগুড়ি দাদার বাড়িতে। দাদা গেটের সামনে দাঁড়িয়েছিল আমাদেরই অপেক্ষায়। আমি গাড়ি থেকে নামতেই ও এসে আমায় জড়িয়ে ধরল। কতদিন পর তোকে দেখছি ভাই। এখানে আসার পর তো তোর সাথে আর সেভাবে যোগাযোগ করতে পারিনি। কেমন আছিস ভাই? এই তো বেশ ভালো আছি। এই বলে দাদা ব্যোমকেশের দিকে ফিরল। ও মৃদু হেসে হাত জোর করে বলল, নমস্কার, আগে আমি সেই অধম। ছি 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 ছি, কি বলছেন? আপনি এত নাম করা একজন মানুষ, শিলিগুড়িতে পর্যন্ত আপনার নাম ছড়িয়ে পড়েছে। আপনি আজ এখানে এসেছেন, আমরা সকলেই সমৃদ্ধ হয়ে গেলাম। আচ্ছা, আলাপ করে দিই, ইনি আমার সহধর্মিণী। আমরা ভেতরে গেলাম। কাঠের দোতলা বাড়ি। বাড়ির সামনের মেন গেটটাও কাঠেরই তৈরি। বাড়ির ভেতরে ঢুকেই ডান দিক দিয়ে চলে গেছে একটা সিঁড়ি। আমরা বসার ঘরে বসে আমি বললাম, দাদা, তোর বাড়িটা তো বেশ বিলেতি ঢঙে বানিয়েছিস। এই বাড়িটা তো তোর বৌদিদের পৈতৃক সম্পত্তি, আর সম্পূর্ণ বাড়িটা তো তোর বৌদিরই সাজানো। সত্যি রে, খুব সুন্দর করে সাজানো, পুরো স্বর্গ। বাড়ি যদি স্বর্গের মতো না হয় তাহলে সে বাড়ি বাড়ি থাকে না। বাড়ি এমন হবে যেখানে সবকিছু ছেড়ে ছুড়ে বারে বারে ফিরে আসতে ইচ্ছা করবে। কি বলো ঠাকুরপো? কথাটা বলেই আমাদের সামনে এসে দাঁড়ালো সৌদামিনী। আসলে আমাদের দুইজনের বয়স এক হওয়ায় দাদার বউকে আর বৌদি বলে সম্বোধন করে ডাকি না, সৌদামিনীই বলি। তারপর সে বৌঠানের দিকে তাকিয়ে বলল, তা ভাই, তুমি এই পুরুষদের মাঝখানে বসে কি করবে বলো? এদের যত সব রসকসীন কথাবার্তা, তার চেয়ে তুমি বরং আমার সাথে ভেতরে চলো। এই বলে সৌদামিনী বৌঠানকে নিয়ে ভিতরে চলে গেল। তোরা তো অনেক দূর থেকে এসেছিস, এখন হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম কর। আচ্ছা, আজ তো আপনার ছেলের অন্নপ্রাশন, তা কোনো আয়োজন নেই, লোকজন নেই কেন? আসলে ছেলের মুখে প্রসাদ তিথি মেনে বেশ অনেকদিন আগেই দেওয়া হয়েছে। আজকে একটা গেট টুগেদার পার্টি রাখা হয়েছে। বাড়িতে এসব করলে ঝক্কি অনেক বেশি, তাই আমাদের এক কমিউনিটি হল আছে, সেখানেই পার্টিটা অ্যারেঞ্জ করেছি। বিকেলে গেলেই বুঝতে পারবে। দুপুরে খাওয়ার পর আমার বেশ ক্লান্তি আসছিল। আমি বললাম, তোমরা বরং একটু গল্প করো, আমি বরং একটু ঘুমাই। ব্যোমকেশও আমার সাথে উপরে চলে এলো। আমি ঘরে ঢুকে বিছানায় গা এলিয়ে পাশেই থাকা জানলা দিয়ে বাইরের মনোরম শোভা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। অমর, অমর! ব্যোমকেশের ডাকে যখন ঘুম ভাঙল তখন বাইরে অন্ধকার হয়ে গেছে। আমি চোখ ডলতে ডলতে গিয়ে দরজা খুলতেই ব্যোমকেশ হুড়মুড়িয়ে ঘরে ঢুকে বলল, তোমার ঘুম হলো? হরিহরবাবু আমাদের তৈরি হয়ে থাকতে বলে গেলেন। উনি অনুষ্ঠান বাড়িতে পৌঁছে উনি গাড়ি পাঠিয়ে দেবেন। আমরা সেই গাড়ি করেই নাকি সেখানে পৌঁছবো। আমি আর তোমার বউঠান নিচে গেলাম, তুমি এসো। আমিও চটপট তৈরি হয়ে নিচে গিয়ে দেখি দাদা গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা গাড়ি করে প্রায় আধ ঘন্টা পর অনুষ্ঠান বাড়িতে গিয়ে পৌঁছলাম। জায়গাটার শোভা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। পাহাড়ের একেবারে চূড়ার উপরে অবস্থিত সেটা। সেখান থেকে নিচের শহরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর সম্পূর্ণ বিলেতি ঢঙে তৈরি কমিউনিটি হলটা দেখে মনে হচ্ছিল যেন দেবরাজ ইন্দ্রের রাজসভা। চারিদিকে ভিন্ন রকমের আলোর ঝলকানি আমাকে মুহূর্তের মধ্যে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। হুঁশ ফিরল ব্যোমকেশের খোঁচায়। ও বলল, মানছি বড় লোকই ব্যাপার, কিন্তু তাই বলে তুমি এমন হাঁ করে থাকবে? মুখ বন্ধ করে ভেতরে চলো। ভেতরে গিয়ে দেখলাম সেখানের দৃশ্য আরও জমকালো। সকলের পোশাকের বাহার দেখেই বোঝা যাচ্ছিল যে সেটা সম্ভ্রান্তদের অনুষ্ঠান। বন্ধু, চারিদিকটা একবার দেখছো? নিজেদের কেমন যেন বেমানান লাগছে না এখানে? ব্যোমকেশ কিছু একটা বলতে যাচ্ছিল। এমন সময় দাদা আমাদের দেখতে পেয়ে আমাদের দিকে এগিয়ে এসে বলল, তোরা এত দেরি করলি কেন? সেই কখন গাড়ি পাঠিয়েছি। নিজেদের অনুষ্ঠানে কেউ দেরি করে? ব্যোমকেশ বাবু, বৌঠান আসুন, আপনাদের সাথে একজনের পরিচয় করাবো। দাদা আমাদেরকে যেদিকে নিয়ে গেল লক্ষ্য করলাম সেদিকে একটা জটলা। সকলে একজন ব্যক্তিকে ঘিরে উৎসুক হয়ে কিছু আলোচনা করছিল। দাদা আমাদের সেই ব্যক্তির সামনে নিয়ে গিয়ে বলল, স্যার, আপনার সাথে এদের আলাপ করিয়ে দিয়ে এবার। ও হলো আমার ভাই অজিত বন্দ্যোপাধ্যায়, আর উনি ওর বন্ধু
ইনি ওনার সহধর্মী। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। আর ইনি আমার বস অম্বরীশ উপাধ্যায়, বেলাগুড়ি তথা শিলিগুড়ির একজন স্বনামধন্য ব্যক্তি। এই কমিউনিটি হলটাও ওনার। হরি, তুমি একটু বেশি বাড়িয়ে বলছো। আমি একজন সামান্য স্বর্ণ ব্যবসায়ী, আর নিজের ক্ষমতায় এই তো একটা সাইড বিজনেস করে খাচ্ছি। বন্ধু, এইভাবে নিজের ঢাক পেটাতে কখন কাউকে দেখেছো? সবই টাকার মায়া। তা আপনাদের এই জায়গাটা কেমন লাগছে? অপূর্ব। এত সুন্দর ডেকোরেশন দেখলেই তাঁত লেগে যায়। বেশ বেশ বেশ। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আসলে কিছুদিন ধরে একটু কাশি হচ্ছে। স্যার, একটু শুনবেন? এমন সময় এক ভদ্রলোক হলের দরজার সামনে এসে অম্বরীশ বাবুকে ডাকতেই তিনি সেদিকে এগিয়ে গেলেন। আমরাও নিজেদের মধ্যে কথা বলতে লাগলাম। ব্যোমকেশ অবশ্য কথা বলার ফাঁকে ফাঁকে অম্বরীশ বাবুকে দেখছিলেন। আমি ওর দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকিয়ে দেখলাম আগন্তুক ব্যক্তিটির দিকে আঙুল তুলে চোখ বড় বড় করে অম্বরীশ বাবু কিছু একটা বলছে। তার হাবভাবে উত্তেজনা স্পষ্ট। অপর ব্যক্তিটি হঠাৎ চিন্তিত মুখে অম্বরীশবাবুর কানে কানে কিছু একটা বললেন এবং বলার প্রায় সাথে সাথেই অম্বরীশবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমরা লক্ষ্য করলাম উনি পকেট থেকে একটা রুমাল বার করে কপালের ঘাম মুছলেন। তারপর আগন্তুক ব্যক্তিটিকে হাত তুলে চলে যাওয়ার নির্দেশ দিয়ে কাঁপা কাঁপা হাতে চুরুট ধরালেন। 2-3 বার চুরুটে টান দিতেই তার কাশি শুরু হলো। কাশির দমকে তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছিল। কি হলো বলো তো? চলো দেখি। অম্বরীশবাবু কাশতে কাশতে পড়েই যাচ্ছিলেন। ব্যোমকেশ কোনো রকমে ওনাকে ধরে ফেলল। আপনার কি হয়েছেটা কি? জল খাবেন? কেউ একটু জল দিন প্লিজ। অম্বরীশবাবু জোরে জোরে শ্বাস টানতে টানতে হাত দিয়ে কিছু একটা ইশারা করল। তা দেখে ব্যোমকেশ প্রশ্ন করল, ইনহেলার চাইছেন? ওর প্রশ্নের প্রত্যুত্তরে উনি শুধু ওপর নিচে মাথা নাড়লেন। ব্যোমকেশ ওনার শার্ট ও প্যান্টের পকেট হাতড়ে ইনহেলারটা বার করে ওনার মুখের সামনে ধরে দুবার পাম্প করতেই অম্বরীশবাবুর চোখ যেন আরও ঠিকরে বেরিয়ে এলো। মুখটা হা হয়ে জিভটাও কিছুটা বেরিয়ে এলো। পুরো শরীরটা সামান্য কেঁপে স্থির হয়ে গেল। অম্বরীশবাবু, অম্বরীশবাবু! কিন্তু ব্যোমকেশের ডাকে অম্বরীশবাবু সাড়া দিলেন না। শেষে ওনার নাড়ি পরীক্ষা করে ও বলল, উনি আর আমাদের মধ্যে নেই। এতক্ষণ আমাদের ঘিরে একটা জটলা তৈরি হয়েছিল। ব্যোমকেশের কথাটা শোনা মাত্রই তারা সকলে উত্তেজিত হয়ে চিৎকার করতে লাগলো। আপনারা প্লিজ শান্ত হন। আরেকটা কথা, আপনারা কেউ অম্বরীশবাবু বা তার সামনে পড়ে থাকা কোনো জিনিস ছোবেন না। এত অবধি বলে ব্যোমকেশ কিছু একটা ভাবল। তারপর দাদার দিকে তাকিয়ে আবার বলল, আচ্ছা হরিহরবাবু, আপনাদের থানাটা এখান থেকে কত দূর? থানা তো সেই শিলিগুড়িতে, তবে এখানে একটা আউটপোস্ট আছে। বেশ, আপনি বরং এক্ষুনি ওখানে চলে যান এবং ওদের বিষয়টা বুঝিয়ে বলুন। ভাইয়া, তুমিও বরং যাও ওনার সঙ্গে। আমি মানে আমি আবার কেন? যেটা বলছি সেটা করো। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবে পুলিশ নিয়ে ফেরার চেষ্টা করবে। ব্যোমকেশের কথার মধ্যে এমন কিছু ছিল যা শুনে আমি আর কোনো কথা না বাড়িয়ে দাদার সঙ্গে গাড়িতে উঠলাম। পুলিশ আউটপোস্টের দিকে যাওয়ার সময় আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। মাথায় বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই মৃত্যুর মধ্যেও কি এমন দেখলো যার জন্য এত তাড়াহুড়ো করে আমাদের পুলিশের কাছে ছুটতে বলল? আর অম্বরীশবাবু বাবন উত্তেজিত হয়ে লোকটার সঙ্গে কি আলোচনা করছিলেন? এই মৃত্যু কি তবে স্বাভাবিক নয়? ব্যোমকেশ কি তবে কিছু আন্দাজ করেছে? তার জন্যই এই তৎপরতা? একের পর এক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আর আমি কোনো উত্তরই পাচ্ছিলাম না। বারবার মনে হচ্ছিল যদি এখন ঘটনাস্থলে থাকতাম তাহলে অন্তত ব্যোমকেশের সঙ্গে দুটো কথা বলে মনের অস্থিরতা কিছুটা কমাতে পারতাম। এমন সময় দাদা এবার আমাকে একটা ঠেলা মেরে বলল, কিরে, কি ভাবছিস? গাড়ি থেকে নাম, আমরা চলে এসেছি তো। আমি থতমত খেয়ে তাকিয়ে দেখি গাড়ি পুলিশ আউটপোস্টের সামনে দাঁড়িয়ে। আমরা গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে পুলিশকে সবটা সংক্ষেপে বর্ণনা করলাম। তারপর তাদের নিয়ে আধ ঘন্টার মধ্যে কমিউনিটি হলে পৌঁছে দেখলাম
সেখানে আগত অতিথিরা থমথমে মুখে দাঁড়িয়ে আছেন। অম্বরীশবাবুর দেহ তখনও মাটিতে পড়েছিল, যেখানে ব্যোমকেশ তাকে ধরে বসিয়েছিল। খানিক দূরে নিঃশব্দে দাঁড়িয়ে কি যেন ভাবছিল। এসআই মোহন গুছাই মৃতদেহের দিকে এগিয়ে গিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, মৃতদেহ দেখে তো এনার স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে, তো আপনাদের মনে সন্দেহ জাগলো কেন? মনে হচ্ছে কারণ উনি আমার চোখের সামনে মারা গেছেন এবং এই মৃত্যু মোটেই স্বাভাবিক ছিল না। আপনি কে? নমস্কার, আমি অজিতেশ বক্সী, এখানে আমন্ত্রিত একজন অতিথি। ও আচ্ছা, ব্যোমকেশবাবু, আপনার এমন ধারণার কারণটা জানতে পারি? ব্যোমকেশ পুরো ঘটনাটি বিশদে বুঝিয়ে দিল। তার কথা শুনে এসআই মোহন গুছাই গম্ভীর হয়ে কিছু একটা ভাবলেন। তারপর বললেন, দেখুন, আমাদের আউটপোস্টে সেরকম কোনো ব্যবস্থা নেই। ইনারা কমপ্লেন করাতেই আমরা শিলিগুড়ি থানায় খবর পাঠিয়েছি। আমরা এখন দেহ শিলিগুড়ি মর্গে নিয়ে যাচ্ছি। বাদবাকি সব কাজ শিলিগুড়ি থানায় হ্যান্ডওভার করব। আপনাদের যা বলার, যা জানার, সেখান থেকে পরবর্তী তথ্য পেয়ে যাবেন। পুলিশ এরপর বাকি অতিথিদের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করলেন। তারপর আবার আমাদের কাছে ফিরে এলেন। আমরা দেহ নিয়ে যাচ্ছি আর চুরুটের টুকরোটা এভিডেন্স হিসাবে নিচ্ছি। এই ইনহেলারটা কোথায়? এই যে। ব্যোমকেশ হাতে ধরা ইনহেলারটি পুলিশের হাতে তুলে দিল। ধন্যবাদ, আসি। পুলিশ দেহ নিয়ে চলে গেলে আমরা বাড়ির পথ ধরলাম। দাদার বাড়িতে ফিরে সোফায় বসে ব্যোমকেশ দাদার সঙ্গে কথা বলা শুরু করলো। হরিহরবাবু, অম্বরীশবাবু তো আপনার বস ছিলেন, তাই না? তা আপনি তার অধীনে ঠিক কি কাজ করতেন? ওনার সোনার ব্যবসা ছাড়াও কাঠের আসবাবপত্রের ব্যবসা ছিল। আমি কাঠের কারবারটাই দেখতাম। মানে ঠিক কি কাজ করতে হতো আপনাকে? কাজ বলতে কাঠের গোডাউনে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং, পলিশিং এসবের সুপারভাইজার ছিলাম আমি। সবটা আমি তদারকি করতাম। আচ্ছা, মানুষ হিসেবে উনি কেমন ছিলেন? কি বলবো, উনি একটু জটিল মানুষ ছিলেন। ব্যবসায় উনি টাকা ছাড়া আর কিছু বুঝতেন না। টাকার কাছে নৈতিক অনৈতিক সব উনি মিথ্যা বলে মনে করতেন। টাকা কামাতে গিয়ে যে কোনো পথ ধরতে পারতেন। তবে আমাদের সঙ্গে বরাবর ঠিকঠাকই ছিলেন। আমাদের মোটা মাইনে ছুটি ছাটা সব দিতেন। তবে নিজের স্বার্থে ঘা লাগলে উনি যা খুশি তাই করতে পারেন। বুঝলাম। আচ্ছা, ওনার বাড়ির লোক তো কেউ এলো না কেন? আমি যে আপনাকে খবর পাঠাতে বললাম, আপনি জানিয়েছিলেন ওনাদের? হ্যাঁ, তবে ওনার স্ত্রী, ভাই, ভাইয়ের স্ত্রী সহ পুরো পরিবারই ওনার ভাইজির শ্বশুর বাড়ি গেছেন, ভাইজির দেওরের বিয়েতে। আমি টেলিগ্রাম করে দিয়েছি, কালকের মধ্যে ফিরে আসবেন আশা করি। আর অম্বরীশবাবু, তিনি যাননি কেন? যতদূর জানি ওরও যাওয়ার কথা ছিল, কিন্তু আগামী পরশু একটা বড় মিটিং পড়ে যাওয়ায় উনি থেকে গিয়েছেন। যতদূর শুনলাম বেশ বড় ডিল। সেটি সাকসেসফুল হলে বেশ মোটা অঙ্কের মুনাফা হতো। আর হ্যাঁ, ওনার ভাইপো, সেও তার পরিবারের সাথে যায়নি, এখানেই আছে। আমি তো... দাদা কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ঘরের টেলিফোনটা বেজে উঠল। দাদা উঠে গিয়ে ফোনটা তুলে চিন্তিত মুখে কিছুক্ষণ অপর প্রান্তের কথা শুনল। তারপর, আচ্ছা ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দিয়ে আবার সোফায় এসে বসে অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ কি যেন বলছিলাম। অম্বরীশবাবুর ভাইপোর বিষয়ে কিছু বলছিলেন, যে ওনার ভাইপো সেও তার পরিবারের সঙ্গে যায়নি, এমন কিছু। ও হ্যাঁ, তা ওনাকে খবর পাঠানো হয়নি? তিনিও তো এলেন না। আর আশা, তার তো খোঁজই পাওয়া যায়নি মশাই। মানে? মানে ওই ছেলের বাড়িতেই থাকার কথা, কিন্তু দুদিন ধরে সে নাকি গায়েব। আমি গৌরাঙ্গ বাবুকে বলেছিলাম খবর দিতে, তিনি স্যারের বাড়িতে গেল এবং চাকর জানায় যে ছেলে গত দুদিন হলো বাড়ি ফেরেনি। বটে, তা কোথায় গেছে কিছু জানা গেছে? কোথায় আর যাবে, ওই ছেলে যা বকাটে, মদ জুয়া মেয়ে মানুষ এইসবেই ডুবে থাকে। হয়তো কোথাও মাতাল হয়ে পড়ে আছে। বুঝলাম। আচ্ছা, যে ভদ্রলোক অম্বরীশবাবুর সঙ্গে কথা বলছিলেন তাকে চেনেন? কে তিনি, আর কেনই বা এসেছিলেন বলতে পারবেন? চিনি বলা ভুল, নাম জানি, আর দু একবার আমাদের গোডাউনেও দেখেছি। ওর নাম দেবেন, দেবেন জোয়ারদার। স্যারের সব সোনার ডিলারশিপ গুলো ওই আনতো।
পরশু বড় ডিল ফাইনাল হওয়ার কথা, তাই হয়তো সেই নিয়ে কিছু বলতে এসেছিল। আমার মনে হচ্ছে ওই ডিল নিয়েই হয়তো কোনো গন্ডগোল হয়েছে, আর সেই জন্যেই অম্বরীশবাবু নার্ভাস হয়ে অসুস্থ হয়ে পড়লেন। শ্বাসকষ্ট তো ছিলই, সব মিলিয়েই হয়তো হার্ট অ্যাটাকটা হলো। এতে সত্যিই হয়তো কোনো রহস্যই নেই। হতে পারে, তবে আমার সেটা মনে হয় না। এখন শুধু পোস্টমর্টমের অপেক্ষা। ওটা রিপোর্ট আসলেই বোঝা যাবে মৃত্যুটা স্বাভাবিক নাকি না। যাই হোক, আজ এই অবধি থাক, অনেক রাত হলো। হরিহরবাবু, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আরে এখনই ঘুমোবে? আমার তো মাথায় হাজার প্রশ্ন ঘুরছে গো। ভাবলাম তোমার সাথে বসে একটু আলোচনা করব। আমি গেলাম। তোমার বউঠান অনেকক্ষণ হলো উপরে একা। এখন না গেলে আজ মহাভারত লেগে যাবে রাতে। আর শোনো, তোমার এখন চোখে ঘুম নেই ঠিক আছে, কিন্তু কাল সকালে পড়ে পড়ে ঘুমিও না, তাড়াতাড়ি উঠো। কেন? সাত সকালে উঠে আবার কোথায় ছুটবো? শিলিগুড়ি থানায় যেতে হবে, ওখানে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলা দরকার। ব্যোমকেশ ওপরে চলে গেল। আমি সোফায় বসে অম্বরীশবাবুর মৃত্যু, তার ভাইপোর গায়েব হওয়া আর সেই ডিলের কথা ভাবতে লাগলাম। এইসব ভাবতে ভাবতে কখন যে সোফাতেই ঘুমিয়ে পড়েছিলাম তা খেয়ালই ছিল না। ব্যোমকেশের ধাক্কায় যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। বন্ধু, উঠে পড়ো, 8টা বেজে গেছে, চলো তাড়াতাড়ি বেরোতে হবে। ও বাবা, তুমি তৈরি? হ্যাঁ, তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হরিহরবাবুর সঙ্গে কথা হয়েছে, ওনার গাড়িতেই আমরা শিলিগুড়ি থানায় যাব। সেখানে অফিসারের সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট কবে আসবে সব জানাটা দরকার। আর অম্বরীশবাবুর লোকেরা থানায় যোগাযোগ করেছে না সেটাও জানতে হবে। যদি তারা ফিরে থাকে তাহলে ওনার বাড়িতে গিয়ে একবার কথা বলতে হবে, বিশেষ করে ওনার ভাইপোর সঙ্গে। আচ্ছা, তুমি কি মৃত্যুর তদন্ত করবে বলে ভাবছো কিছু? একদম তাই। লোকটা আমার হাতে ছটফট করতে করতে প্রাণ হারিয়েছেন। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এটা খুন। আমার চোখের সামনে আমার হাতে একজন মানুষ কারো গভীর ষড়যন্ত্রের শিকার হলেন, আর আমি নীরবে বসে থাকব? এমনটা তো হতে পারে না। চলো তাড়াতাড়ি রেডি হও, আমি বাইরে অপেক্ষা করছি। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসে দেখি ব্যোমকেশ গাড়ির পাশে দাঁড়িয়ে। আমি গাড়িতে উঠতেই গাড়ি ছুটল শিলিগুড়ির দিকে। থানায় পৌঁছে ভেতরে ঢুকতেই এক চেনা গলা কানে ভেসে এলো। আরে ব্যোমকেশ, অজিত, তোমরা এখানে কি ব্যাপার? আমরা পেছন ঘুরে দেখি আমাদের পুরনো বন্ধু থানার বড়বাবু সন্দীপ গুহ হাসি মুখে আমাদের দিকে এগিয়ে আসছে। তুমি এখানে? হ্যাঁ, মাস সাথে হলো বদলি হয়ে এসেছি, কিন্তু তোমরা এখানে কি ব্যাপার? কাল রাতে বেলাগুড়ির নামকরা ব্যবসায়ী অম্বরীশ উপাধ্যায় প্রয়াত হয়েছেন, সেই বিষয়ে আমরা একটু কথা বলতে এসেছি। হ্যাঁ জানি, ওনার দেহ পোস্টমর্টেমে গেছে, দুটো এভিডেন্স পাওয়া গেছে। ওখানকার এসআই বলল সম্ভবত মার্ডার ওয়েপন। এভিডেন্স দুটো ফরেন্সিকে পাঠানো হয়েছে। রিপোর্ট কবে আসবে? আস্তে আস্তে কাল বা পরশু হবে, কিন্তু তোমরা এত কিছু জিজ্ঞেস করছো। ব্যোমকেশ, তুমি কি এতে অস্বাভাবিক কিছু দেখছো? ভদ্রলোক আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সন্দীপ। আমি নিশ্চিত ওনার মৃত্যুর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা কথা বলছি এমন সময় থানায় দুজন এসে ঢুকলেন। একজন 50 ভদ্রলোক আর একজন 28 বছরের তরুণ। তারা উদ্বিগ্ন মুখে সন্দীপের দিকে এগিয়ে এলেন। তরুণীটি বললেন, আমার স্বামী অম্বরীশ উপাধ্যায় কাল রাতে মারা গেছেন। আমরা এখানে ছিলাম না, টেলিগ্রাম পেয়ে আজ সকালে ফিরেছি। ফিরে জানতে পারলাম এই কেসটা আপনারা দেখছেন। আমার স্বামীর দেহ কোথায়? মহিলাকে দেখে আমি আর ব্যোমকেশ হতবাক। এই তরুণী অম্বরীশবাবুর স্ত্রী, বয়সে তো প্রায় ওনার মেয়ের সমান। এমন সময় পাশে দাঁড়ানো ভদ্রলোক বলে উঠলেন, দেখুন, আমার দাদা মারা গেছেন, আমরা বিপর্যস্ত। কিভাবে কি হলো একটু খুলে বলুন দেখি। সন্দীপ আমাদের দিকে তাকিয়ে বলল, প্রত্যক্ষদর্শী তো তোমরাই না হয় ওনাদের বুঝিয়ে বলো। আমরা সংক্ষেপে ঘটনাটা বুঝিয়ে বললাম, কিন্তু অম্বরীশবাবুর ভাই আমাদের কথায় যেন খানিকটা বিরক্ত হলেন। বললেন, আপনারা কেন মনে করছেন আমার দাদা খুন হয়েছেন? ওনার হাই ব্লাড প্রেশার ছিল, শ্বাসকষ্টের সমস্যা ছিল, উনি চেইন স্মোকার ছিলেন। হার্ট অ্যাটাকও তো হতেই পারে। নিশ্চয়ই পারে।
কিন্তু এমন আকস্মিক মৃত্যু হলে পুলিশ কেস হয়, আর এক্ষেত্রে পোস্টমর্টম হয় মিস্টার। আমি দিগম্বর উপাধ্যায়, অম্বরীশ উপাধ্যায়ের ভাই, আর ইনি আমার দাদা স্ত্রী কঙ্কা উপাধ্যায়। দেখুন দিগম্বরবাবু, আমরা আপনাদের মানসিক অবস্থা বুঝতে পারছি। পোস্টমর্টেম রিপোর্ট এলেই আমরা দেহ আপনাদের হস্তান্তর করে দেব, তাই একটু ধৈর্য ধরুন। আচ্ছা মিস্টার উপাধ্যায়, একটা কথা বলতে চাই। জানি এখন আপনাদের মনের অবস্থা ভালো নেই, তাও যদি আপনারা 10টা মিনিট সময় দেন তাহলে আমি আপনাদের পরিবারের সঙ্গে একটু কথা বলতাম আর কি। কিসের কথা? আপনি কেন এই বিষয়ে নাক গলাচ্ছেন? দেখুন, আমি একজন সত্যান্বেষী। সত্য খুঁজে বের করা আমার কাজ। আমার চোখের সামনে কোনো অপরাধ হলে আমি সেটার সত্য বের করেই ছাড়ি, তাতে আর কারো মত থাকুক বা না থাকুক। ঠিক আছে, বেলার দিকে আপনারা আমাদের বাড়িতে আসুন। আমার স্বামীকে যদি সত্যি কেউ হত্যা করে থাকে তবে আমিও চাই হত্যাকারী ধরা পড়ুক। আমি লক্ষ্য করলাম কথাটা বলার সময় কঙ্কা দেবী তীক্ষ্ণ দৃষ্টিতে একবার দিগম্বর বাবুর দিকে তাকালেন। দিগম্বর বাবু তৎক্ষণাৎ বলে উঠলেন, বৌদি, এদের কথায় কান দেবেন না, এরা নিজেদের গুরুত্ব বাড়াতে এসব করে। দিগম্বরবাবু, ওনার মৃত্যু স্বাভাবিক হলে কেউই নাক গলাবে না, কিন্তু কোনো গোলমাল থাকলে পুলিশ কিন্তু নাক গলাবেই। আমি ব্যোমকেশকে ভালো করে চিনি। ও যখন বিনা পারিশ্রমিকে যেচে আপনাদের সাহায্য করতে চাইছে, নিয়ে নিন। ঠিক আছে, বেলায় আসুন, আমরা যতটা সম্ভব সাহায্য করব। আমরা বাড়ি ফিরে জলখাবার খেয়ে উপাধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে পৌঁছে আমরা থ হয়ে গেলাম। এ কি বাড়ি না রাজপ্রাসাদ? বিশাল বড় বাড়িটা যেন শিল্পকর্মের এক নিদর্শন। সামনে বিস্তীর্ণ বাগান, ফোয়ারার জলধারা আর রকমারি ফুলের সমারোহে চোখ জুড়িয়ে যায়। বাগান পেরিয়ে রাস্তাটা সোজা গাড়ি বারান্দা পর্যন্ত গেছে। আমরা হেঁটে এগিয়ে গেলাম। গাড়ি বারান্দায় একজন লোককে দেখলাম, সম্ভবত মালি। তার কাছে দিগম্বর উপাধ্যায়ের খোঁজ করতেই তিনি আমাদের দোতলায় যেতে বললেন। বাড়ির ভেতরে ঢুকে সিঁড়ি ধরে উঠতে উঠতে চোখ তো ধাঁধিয়ে গেল। সাদা মার্বেলের মেঝে, দেওয়ালে নকশাদার কারুকাজ, আর চারপাশে এমন শৈল্পিক সৌন্দর্য যে মুগ্ধ না হয়ে পারা যায় না। দোতলায় একটা বড় হল ঘর। ঘরের মাঝখানে সেগুন কাঠের কারুকার্য করা একটা বিশাল সোফায় কিছু হিসেবের কাগজপত্র নিয়ে বসেছিলেন দিগম্বরবাবু। আমাদের দেখে তিনি বললেন, ও, এসে গেছেন, বলুন কি করতে পারি। এমন সময় সেখানে উপস্থিত হলেন বছর 40-এর একজন ভদ্রমহিলা। আমাদের দেখে তিনি একটু অবাক হলেন। দিগম্বরবাবু তৎক্ষণাৎ বলে উঠলেন, আলাপ করিয়ে দিই, ইনি আমার স্ত্রী রঞ্জাবতী। আর রঞ্জা, এরা হলেন, মাফ করবেন, আপনাদের নামটা মনে নেই। নমস্কার, আমি সত্যান্বেষী, আপনারা যাকে গোয়েন্দা বলেন আর কি, আর ও আমার বন্ধু। হ্যাঁ, এরা দাদার মৃত্যু তদন্ত করতে এসেছেন। উনি গোয়েন্দা। গোয়েন্দা নয় দিগম্বরবাবু, সত্যান্বেষী। ওই হলো, কি জানতে চান বলুন। আপনার দাদার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল, ভাই দাদার সম্পর্ক যেমন হয়। বেশ, আপনি কি আপনার দাদার ব্যবসা দেখতেন? আজ্ঞে না, আমার ফার্মাসি আছে, তাতেই দিব্যি চলে যায়। দাদা অনেকবার বলেছিলেন তার ব্যবসায় যোগ দিতে, কিন্তু জানেন তো, ব্যবসা, টাকা পয়সা এসবে জড়ালে সম্পর্ক নষ্ট হয়। তাছাড়া দাদার কাজকর্ম আমার ঠিক ভালো লাগতো না। মানে দাদার কাঠের ব্যবসা ছিল, সোনার ব্যবসা ছিল, বড় ব্যবসা, ঝামেলাও বড়। আচ্ছা, আপনার দাদার কি কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল? এই ধরনের কাজে তো আর শত্রুর অভাব হয় না মশাই। দাদার ব্যবসায় মোটা টাকার লেনদেন হতো। তাছাড়া দাদা একটু বেশি সতর্ক ছিলেন টাকা নিয়ে। পরিবারের থেকেও তার কাছে টাকা বেশি প্রিয় ছিল, ফলে অনেকের সঙ্গে তার বড়িমনা হতো না। বাজারে তো গুজব আছেই, উনি নাকি চোরা কারবার করতেন। ধরা কখনো পড়েননি, তবে গুজব তো থাকবেই। এবার এসব যদি সত্যি হয়, শত্রু থাকাটা কি খুব অস্বাভাবিক কিছু? চোরা কারবার মানে কি ধরনের? দেখুন, আমি এত কিছু জানি না, কানে এসেছে তাই বললাম। আপনার কানে চোরা কারবারের খবর এলো, কিন্তু কিসের চোরা কারবার সেটার একবারও খোঁজ নিলেন না? মশাই,
আমি ঝামেলা পছন্দ করি না। নিজের ব্যবসা নিয়ে থাকি, কখনো দাদার ব্যবসায় মাথা কামানোর চেষ্টা করি। তাছাড়া ওনার ব্যাপারে কেউ নাক গলাক সেটা উনি কখনোই পছন্দ করতেন না। ঠিক আছে, আজ চলি, দরকার হলে আবার আসবো। আমরা উঠে দাঁড়ালাম। অজিত রঞ্জাবতী দেবীর উদ্দেশ্যে বলল, আমরা একবার অম্বরীশবাবুর ঘরে যাব। ওনার ঘরটা কোন দিকে? এই তো করিডোর ধরে সোজা দক্ষিণ দিকে চলে যান। ওখানে সবচেয়ে বড় যে ঘরটা, ওইটাই দাদার। বৌদি সম্ভবত ঘরেই আছেন। ধন্যবাদ। করিডোর ধরে দক্ষিণ দিকে এগিয়ে বড় ঘরটায় ঢুকতেই দেখলাম জানলার ধারে একটা চেয়ারে উদাস হয়ে বসে আছেন কঙ্কা দেবী। সাদা থানে তার মুখের বিষণ্ণতা যেন আরও গাঢ় হয়েছে। ব্যোমকেশ দরজার সামনে দাঁড়িয়ে বলল, কঙ্কা দেবী, আসতে পারি? কঙ্কা দেবী আঁচলটা গায়ে টেনে বললেন, ও আপনারা? হ্যাঁ, আসুন, বলুন কিভাবে সাহায্য করতে পারি? প্রথমে বলবো, এই সময় আপনাকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত। দুঃখের কি আছে, এ আমার ভাগ্য মিস্টার বক্সি। আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে আমার স্বামীকে কেউ খুন করেছে? শ্বাসকষ্ট, ব্লাড প্রেশার যতই থাকুক, ইনহেলার নিলে মানুষ অন্তত প্রাণে বেঁচে থাকে, কিন্তু ইনহেলার নেওয়ার পরে উনি মারা গেলেন। এটা তখনই হয় যখন শরীরে আগে থেকে বিষ ঢুকে আছে। হরিহর বাবুর সঙ্গে কথা হয়েছিল, তিনি তো বললেন অনুষ্ঠানে ঢোকার কিছুক্ষণের মধ্যেই নাকি উনি মারা যান। তাহলে তো কিছুই খাননি, তবে বিষ এলো কিভাবে? ঠিকই, কিন্তু উনি চুরুট খেয়েছিলেন। যদি কেউ চুরুটে বিষ মিশিয়ে দেয় আর সেটা ধোঁয়ার মাধ্যমে শরীরে যায়, তাহলে ইনহেলারেও প্রাণ বাঁচানো যায় না। কিন্তু কে করবে এমন? তাছাড়া ওর চুরুট বিদেশ থেকে আসতো, ও ছাড়া তো কেউ হাতও দিত না ওতে। কিন্তু কেউ ওকে মারতে আসল চুরুট বদলে বিষ মেশানো চুরুট রেখে দিতেই পারে। এত বড় কাজ কে করবে অজিতেশ বাবু? আপনার কাউকে সন্দেহ হয়? মানে আমি তো ওর ব্যবসার ব্যাপারে তেমন কিছু জানি না, তবে হ্যাঁ, বিয়ের পর থেকে না দেখেছি নিষেধ কথায় কথায় ওর সাথে খুব ঝামেলা করতো, টাকাও চাইতো। ছেলেটা খুব বখাটে, উচ্ছন্নে গেছে একেবারে। উনি টাকা দিতে চাইতেন না, কারণ টাকা মানেই ওই মদ, জুয়া আর নোংরা জায়গায় যাওয়া। নিষেধের ব্যবহারে উনি খুব মনমরা হয়ে পড়তেন। একটা প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। আপনাদের বয়সের ফারাক তো বেশ। আপনাদের বিয়েটা... হ্যাঁ, আমি ওর থেকে অনেকটাই ছোট। আমাদের বিয়ে হয়েছে এই 3 বছর হলো। উনি একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আমি তখন ওই হসপিটালের নার্স ছিলাম। সেখানেই আমাদের আলাপ, আর তারপরে বিয়ে। আচ্ছা, সবাই আপনাদের বিয়েটা মেনে নিয়েছিল? দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একে অপরকে বিয়ে করেছে, এতে কারোর কি সমস্যা থাকতে পারে? আমরা কণ্ঠস্বর শুনে পেছন ফিরে দেখলাম ঘরের দরজায় দাঁড়িয়ে আছে বছর 24-এর একজন বিবাহিতা তরুণী। আপনি? আমি রঞ্জনা, অম্বরীশ উপাধ্যায়ের প্রথম পক্ষের মেয়ে। কাকিমা বললেন আপনারা বাবার মৃত্যুতে কোনো রহস্য খুঁজে পেয়েছেন। রহস্য ঠিক নয়, অস্বাভাবিকতা। সেই বিষয়ে একটু কথা বলতে এসেছি। ঠিক আছে, তবে ছোট মাকে বেশি বিরক্ত করবেন না, ওনার একেবারেই মন ভালো নেই। আর আপনাদের কাজ হয়ে গেলে আপনারা আসতে পারেন। অবশ্যই। আচ্ছা, নিশীথ কি ফিরেছে? আসলে ওনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ, ভোরেই ফিরেছে। ঘরে মাতাল হয়ে পড়ে আছে। যান, দেখুন কথা বলতে পারেন কিনা। ঘরটা একতলায় উত্তরের ঘরটা। আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে উত্তরের ঘরে ঢুকলাম। দেখলাম একটা চেয়ারে পা তুলে বসে আছে বছর 21-এর এক ছোকরা, হাতে চুরুট। অম্বরীশবাবু যে চুরুট খেতেন ঠিক সেই চুরুট। আমাদের দেখে নিশীথ বিরক্ত হয়ে বলল, কে আপনারা, কি চান? কাল রাতে আপনার জ্যাঠামশাই মারা গেছেন, জানেন নিশ্চয়ই? হ্যাঁ, সকালে শুনলাম। আপনি দুদিন কোথায় ছিলেন? আপনি কে মশাই? আমি আমার বাপকে উত্তর দিই না, আপনাকে দেব? আমি আপনার জ্যাঠার মৃত্যুর তদন্ত করছি। তদন্ত? আরে সালা, বড় লোকদের বড় বড় ব্যাপার। বুড়ো মরল আর টিকটিকিও চলে এলো, যত সব নাটক। উনি তো আপনার জ্যাঠা, তার উপর এত রাগ কেন? রাগ হবে না? কতবার বললাম ব্যবসা করব, টাকা দাও, দিল না।
বেটা বলে তোমার মতো মাতাল জুয়ারি মেয়েবাজকে আমি টাকা দেব না। আরে মাতাল জুয়ারি তো কি হয়েছে, ব্যবসা করতে পারবো না? ওর তো ছেলে নেই। ছোট থেকে শুনে আসছি জ্যাঠার বাবার সব সম্পত্তি নাকি আমার। তাহলে আমাকে টাকা দেবে না কেন? বললাম ব্যবসায় নাও, মালটা তাও নিল না। বললো নাকি আমি ঠক জোচ্চোর। সালা, আমি খারাপ আর তুমি কোন সাধু? হ্যাঁ, তুমি তো চোরাই ব্যবসা করো। চোরাই ব্যবসা মানে? স্মাগলিং, সোনা স্মাগলিং। নিজে 2 নম্বরই, আমাকে ভালো খারাপের জ্ঞান দেয়। মাথা গরম হয়ে গেল। বলে দিলাম তোমার সব কীর্তি ফাঁস করে দেব। তারপর থেকে বুড়ো আর আমাকে সইতে পারতো না। সালা বলতো আমার নাকি মেয়ে মানুষের নেশা। নিজে কি একটা হাঁটুর বয়সী মেয়েকে তুলে এনে বিয়ে করেছে, আবার আমার দিকে আঙুল তুলছে। বুড়ো ভালো লোক ছিল না মশাই, মরেছে বেশ হয়েছে। তুলে এনে বিয়ে? কঙ্কা দেবী তো বললেন ভালোবেসে বিয়ে। ভালোবাসা? কি কমেডি বাইরে। ও আচ্ছা, আপনি কি করে জানলেন আপনার জ্যাঠামশাই স্মাগলিং করতেন? খবর থাকে, খবর থাকে। আপনাকে কেন বলবো? আর তাছাড়া আপনি তো প্রশ্ন করেই চলেছেন। আমার যে এত সময় নষ্ট করলেন, আমার সময়ের দাম আছে তো নাকি? তা টাকা দেবেন? টাকা ছাড়া কিছু বোঝেন না? না মশাই, উপাধ্যায়ের বংশে কেউই টাকা ছাড়া কিছু বোঝে না। না বুড়ো, না আমার বাপ। আমি এ বংশের ছেলে, অন্যথা করি কি করে? যান যান, টাইমস আপ। এখন আমার ন্যাপ নেওয়ার সময়। আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাবা, চমৎকার পরিবার। ওর চুরুটটা দেখলে? অম্বরীশ বাবুর ব্র্যান্ড। দেখেছি। উপাধ্যায় বাড়ি থেকে ফিরে এসে দুপুরের খাবার সেরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিকেলে দাদা বাইরে যাচ্ছিল, তা দেখে বোমকেশ জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছেন নাকি হরিহর বাবু? হ্যাঁ, একবার গোডাউনে যেতে হবে। কাল আমাদের একটা বড় অর্ডার যাবে। কাজ কতদূর ফিনিশিং হলো, কেমন হলো সেটা দেখতে হবে। আচ্ছা, অম্বরীশ বাবু তো এখন নেই, তার সম্পত্তি এখন কার নামে যাবে? যতদূর জানি তার ভাইপো নিশীথ, মেয়ে রঞ্জনা আর কঙ্কা দেবীর নামে তার সম্পত্তি ভাগ হবে। কাঠের ব্যবসাটা পুরো রঞ্জনার নামে, সোনার ব্যবসাটা কঙ্কা দেবীর নামে, আর এই বাড়িটা আপাতত তার ভাই দিগম্বর বাবুর নামে। আর অবর্তমানে সম্পত্তি নিশীথের হবে। যদিও স্যার শেষের দিকে উইল বদলানোর কথা ভাবছিলেন। কেন? শেষটাই নিশীথের বারবারন্তি দেখে উনি স্থির করেছিলেন যে নিশীথকে উনি কিছুই দেবেন না। সেই নিয়ে উকিল বাবুর সাথে কথাও বলবেন এবং বলেও ছিলেন, কিন্তু তার আগেই তো উনি চলে গেলেন। আপনি এত কিছু জানলেন কিভাবে? স্যার আমাকে স্নেহ করতেন, একদিন এসব নিয়ে কথাও বলেছিলেন, তাই জানা। নিশীথের সঙ্গে অম্বরীশ বাবুর সম্পর্ক কেমন ছিল? স্যার নিশীথকে খুব ভালোবাসতেন, কিন্তু গেল মাসে তো আমাদের গুদামে এসে নিশীথ যে হুজ্জতি করলো, তার নাকি 5,000 টাকা দরকার। স্যার দিলেন না। স্যার রেগে গিয়ে নিশীথকে চড় মারেন আর সবার সামনে বলেন যে তিনি নিশীথকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। সেই শুনে রাগে লাল হয়ে নিশীথ স্যারকে বলে, ভালো করলে না বুড়ো, এক তো সবার সামনে আমার গায়ে হাত তুললে, এখন আবার আমার হক মারবে বলছো। ভালো করছো না বুড়ো। হ্যাঁ, তোমাকে মূল্য দিতে হবে। তারপর কি হলো? তার কিছুদিন পর নিশীথ আবার এসেছিল, হাতে একটা ব্রিফকেস নিয়ে। সেদিন আমাদের কাঠ আসার কথা। নিশীথ বলল স্যার নাকি টাকা লেনদেনের একটা ফাইল বাড়িতে ফেলে এসেছিলেন, ও সেটা দিতে এসেছে। স্যার তখন অফিসে ছিলেন না। আমাদের ম্যানেজার ফাইলটা চাইলে নিশীথ বলল, দরকারি ফাইল, জেঠি বলেছেন শুধু জ্যাঠার হাতে দিতে। আমি ওনার জন্য চেম্বারে ওয়েট করব, উনি আসলে ওনার হাতেই ফাইল দেব। এই বলে নিশীথ ওনার চেম্বারে চলে যায়। আমরাও কাজে ব্যস্ত হয়ে পড়ি। স্যার আসলে ওনাকে বিষয়টা জানাতে উনি চেম্বারে গিয়ে দেখেন চেম্বারে কেউ নেই। শুধু তাই নয়, স্যারের ড্রয়ার থেকে সেদিন পেমেন্টের পুরো টাকাও উধাও ছিল। জানাজানি হলে পরিবারের বদনাম, তাই স্যার আমাকে আর আমাদের ম্যানেজারকে পুরো বিষয়টা চেপে দিতে বললেন। ইন্টারেস্টিং। যাই হোক, আমি এখন আসি। আপনারা কোথাও যাবেন? অফিসে গিয়ে গাড়ি পাঠিয়ে দেবো? চলুন, আপনার সঙ্গেই যাব।
কাঠের গোডাউনটাও দেখে নেব, ওখানকার লোকেদের সঙ্গে কিছু কথা বলার আছে। তারপর সোনার দোকানেও যেতে হবে। ঠিক আছে, চলুন। তিনজন একসঙ্গে আমরা বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে ব্যোমকেশ দাদাকে জিজ্ঞেস করলো, অম্বরীশবাবুর এত বড় বড় ডিল হতো, তার মধ্যে কি স্মাগলিং টাগলিং ছিল? সেসব ব্যাপারে আমি ঠিক জানি না। স্যারের সোনার ব্যবসায় বড় বড় ডিল হতো ঠিকই, তবে কি পদ্ধতিতে, স্মাগলিং নাকি অন্য কিছু, সেটা আমার জানা নেই। আপনারা সোনার দোকানের ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন, আর নয়তো দেবেনের সঙ্গে যোগাযোগ করুন, দেবেনই সব ডিল নিয়ে আসতো। দেবেনকে কোথায় পাওয়া যাবে? ওর বাড়ির ঠিকানা আমার জানা নেই। হ্যাঁ, তবে আমাদের এখানে একটা ক্লাব আছে, দেবেন মাঝে মধ্যে সেখানে জুয়া খেলতে চায়। জুয়া? আগে আমাদের এখানকার ক্লাবে বড় বড় মানুষরা জুয়া খেলতে যান। নিশিথ কি সেখানে যায়? তা যায় বই কি, দেবেনের সঙ্গে ওর বেশ ভাব। বাহ, আচ্ছা কি নাম ক্লাবের? দি হিমালয়ান প্যারাডাইস। একটা কাজ করুন, আমরা আপাতত বরং ওই ক্লাবে যাই। আপনি আমাদের সামনের মোড়ে নামিয়ে দিন, আর আপনি পৌঁছে গাড়িটা কাইন্ডলি পাঠিয়ে দেবেন। একদম। আচ্ছা, তুমি কি ভাবছো অম্বরীশ বাবুর মৃত্যুর সাথে নীতিশ কোনোভাবে জড়িত? আমার মনে কতগুলো অনুমান আছে অমর, কতগুলো বিন্দু। আমি সেগুলোকে মেলানোর চেষ্টা করছি মাত্র। মিলে গেলেই আসল চক্রান্তকারী হাতে চলে আসবে। আচ্ছা, স্যারের তো এখনো পোস্টমর্টম রিপোর্ট আসেনি। আপনি এখনই এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে যে স্যারের মৃত্যু কারোর চক্রান্তে হয়েছে? থামুন। কেন, কি হলো? আমাদের গন্তব্য এসে গেছে। গাড়ি থামতেই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। ও বলল, আমি নিশ্চিত হচ্ছি আমার অভিজ্ঞতা থেকে। রাতে দেখা হচ্ছে। দাদার গাড়ি চলে গেলে আমরা ক্লাবের দিকে রওনা দিলাম। ক্লাবে পৌঁছে দেখি ভেতরে বেশ ভিড়। একটু এদিক ওদিক চোখ ঘোরাতে চোখে পড়লো একটা জুয়ার টেবিলে বসে তাস পিটছে নিশীথ আর দেবেন। আমাদের দেখে নিশীথ বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, আপনারা কি আমাকে ফলো করছেন? এখানেও হাজির হয়েছেন? ফলো করার মতো কি আপনি কিছু করেছেন নিশীথবাবু? না, আমি কিছু করিনি। তাহলে ভয় পাচ্ছেন কেন? কেন ভাবছেন আমরা আপনাকে ফলো করছি? আমরা তো এসেছি দেবেনবাবুর সঙ্গে কথা বলতে। নিশীথ চুপ করে গেল, কিন্তু দেবেন আমাদের দেখে হঠাৎ দৌড় লাগালো। ব্যোমকেশ এক লাফে গিয়ে তার জামার কলার ধরে মাটিতে ফেলে বলল, আরে মশাই, আমি তো আপনার সঙ্গে কথা বলতে এসেছি, আপনি পালাচ্ছেন কেন? আমি কিছু জানি না, আমি কিছু করিনি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, সত্যি আমি কিছু করিনি। আমি কখন বললাম আপনি কিছু করেছেন? আমি তো শুধু কথা বলতে এসেছি। আপনি কিছু না শুনে কি করে বুঝলেন আমি কি জানতে এসেছি? আমি সত্যি কিছু জানি না। চুপ! বেশি ন্যাকামো করলে আপনাকে সোজা গারদে করব। যা প্রশ্ন করব চুপচাপ উত্তর দেবেন, বুঝেছেন? বুঝেছি। কাল অম্বরীশবাবুর সঙ্গে কি কথা বলতে গেছিলেন? স্যারের আগামীকাল একটা মিটিং ছিল, সে বিষয়ে কথা বলতে গেছিলাম। স্যারের অনেক মাল ভুটানের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু পার্টি বেঁকে বসেছিল, বলছিল টাকা দেবে না। আগেরবার স্যারের একটা চালান ধরা পড়েছিল, তাই পার্টি স্যারকে ভরসা করতে পারছিল না। তাছাড়া স্যারের মাল যার মাধ্যমে পাচার হতো তার সাথেও স্যারের পার্টনারশিপ ভেঙে গেছিল। পার্টনারশিপ? কে এই লোক? বিজন বণিক স্যারের বিজনেস পার্টনার ছিল। অনেক সোনা নিজের নামে চালান করে মুনাফা লুটত। স্যার জানতে পেরে পার্টনারশিপ ভেঙে দেন, কিন্তু ততদিনে বিজন সোনার ব্যবসা জাকিয়ে বসেছে। নেপাল বর্ডারে স্যারের যে চালানটা ধরা পড়েছিল তার পেছনেও এই বিজনবাবুই ছিলেন। স্যার এই নিয়ে খুব চিন্তায় ছিলেন। আমি কাল শুনলাম বিজন আমাদের পার্টির সঙ্গে ডিল ফাইনাল করেছে, তাই সেটা স্যারকে বলতে গেছিলাম। আমি আর ব্যোমকেশ মুখ চাওয়াচাওয়ি করলাম। আমি দেবেনের কাছ থেকে বিজন বণিকের অফিসের ঠিকানাটা লিখে নিচ্ছিলাম, এমন সময় লক্ষ্য করলাম ব্যোমকেশ নিশীথের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলল, আর সেটা শুনেই নিশীথের চোখ রাগে লাল হয়ে গেল। চোয়াল শক্ত করে ব্যোমকেশ আসতেই আমি জিজ্ঞেস করলাম, তুমি ওর সাথে কি কথা বলছিলে? একটু খোঁচা মারছিলাম যদি পেট থেকে কিছু বেরোয়। ওই ছেলে কিন্তু একদম সুবিধের না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন চলো, বিজনবাবুকে একটু পরখ করা যাক। আমরা বেশ অনেকটা হেঁটে বেলাগুড়ি মার্কেটে এসে পৌঁছালাম। সেখানে এক দুজনকে জিজ্ঞেস করতেই তারা বিজনবাবুর অফিসটা দেখিয়ে দিল। আমরা অফিসে ঢুকে দেখলাম কাঁচে ঘেরা একটা ঘর। ধূর্ত চেহারার একজন মানুষ টেবিলে বসে কিছু কাগজপত্র দেখছিলেন।
দরজার উপর নেম প্লেটে লেখা বিজন বণিক। দরজা খুলে অজিতেশ বলল, আসতে পারি? আপনারা? নমস্কার, আমি সত্যান্বেষী অজিতেশ বক্সী, আর উনি আমার সহকারী ও বন্ধু। নমস্কার। নমস্কার। বলুন, কি চাই? আমি অম্বরীশবাবুর মৃত্যুর তদন্ত করছি, সেই কারণেই আপনাকে কটা প্রশ্ন করার ছিল। বিজনবাবু এতক্ষণ মাথা নিচু করে হাতের কাগজগুলো দেখছিলেন। অজিতেশের কথা শুনে আমাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার কেন মনে হচ্ছে যে আপনি প্রশ্ন করলেই আমি উত্তর দেব? তা করলে আসলে আপনারই মঙ্গল। দেখুন, আমি শুধু আপনার আর অম্বরীশবাবুর ব্যবসায়িক সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো, সেগুলো ঠিকঠাক উত্তর দিলেই আপনার ছুটি। বলুন, কি জানতে চান? আপনি অম্বরীশবাবুকে ব্যবসায় ধোঁকা দিলেন কেন? উনি তো আপনার অনেক দিনের বিজনেস পার্টনার। তাহলে এমন কি হলো যে আপনি এমন একটা অন্যায্য কাজ করলেন? ব্যবসার সবকিছুই ন্যায্য মিস্টার বক্সী, তাই না? তার মানে আপনি স্বীকার করছেন আপনি অম্বরীশবাবুকে ব্যবসায় ধোঁকা দিয়েছেন? ধোকা? ভুল বললেন, বরং বলুন চোরের ওপর বাটপাড়ি করেছি। কিরকম? অম্বরীশ আমার বিজনেস পার্টনার ছিল ঠিকই, আমরা একসঙ্গে সোনার ব্যবসা করতাম, কিন্তু ও ছিল পয়সার পিশাচ। সবসময় মুনাফার বড় ভাগ নিজের পকেটে ভরত। লাভের টাকা নিয়ে কতবার ঝামেলা হয়েছে। তারপর ভাবলাম ভদ্রতা করে এর সঙ্গে চলবে না, তাই আমি আমার মতো খেলে গেলাম, ওকে ওভারটেক করলাম। ব্যাস, ওর গায়ে ঝাল লেগে গেল। আমি জানতাম ও আমাকে ব্যবসায় রাখবে না। কলেজের সময় থেকে ওকে চিনি, সালা শয়তান। হাহ, নিজের শ্বশুরের টাকায় এত বড় ব্যবসা দাঁড় করালো। আর শিবানী খুব ভালোবাসতো ওকে, কিন্তু ও সেই ভালোবাসার মূল্য দিল না, মেরে ফেললো শিবানীকে। মানে? ও মা, আপনারা জানেন না, ওর প্রথম পক্ষের স্ত্রী শিবানী 3 বছর হলো মারা গেছেন। না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হয়নি আসলে। শুনুন, আপনারা যার মৃত্যু তদন্ত করছেন সে একটা নরকের কীট ছিল। শিবানী ওর চোরা কারবারের কথা জেনে ফেলেছিল। দুজনের মধ্যে প্রচন্ড ঝামেলা হতো। অম্বরীশ হামেশাই শিবানীকে মারধর করত। শিবানী তার বাবার টাকায় তৈরি ব্যবসায় অসাধু কাজ মেনে নিতে পারেনি। একদিন ঝগড়া তুমুলে যায়। শিবানী গাড়ি নিয়ে বেরিয়ে যান। গাড়িটা অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে আর শিবানী মারা যায়। এটা তো অ্যাক্সিডেন্ট, তাহলে আপনি খুন বলছেন কেন? খুন বলছি কারণ অম্বরীশ গাড়ির ব্রেক ভেঙে রেখেছিল। তো এসব আপনি জানলেন কি করে? একদিন মদের নেশায় চুর হয়ে অম্বরীশ নিজেই সব উগরে দিয়েছিল। জানেন মিস্টার বক্সী, শিবানীকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু মনের কথা কোনোদিনই বলতে পারিনি। আমি ভেবেছিলাম শিবানী হয়তো ওর সঙ্গে সুখী হবে, কিন্তু এই স্কাউন্ড্রেলটা মেয়েটাকে একদিনও শান্তি দেয়নি। পুলিশ তদন্ত করেননি? করেছিল মশাই, কিন্তু টাকা দিয়ে সব ধামাচাপা দেওয়া যায়। অম্বরীশ তাই করলো। আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই আইনিভাবে আমি ওকে শাস্তি দিতে পারিনি ঠিকই, কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম ওকে কাঙাল করে ছাড়বো। তাই নিজের সোনার আলাদা ব্যবসা দাঁড় করালাম। ও যেমন মানুষের পিঠে ছুরি মারতো, আমিও তাই করলাম। বদলা নেওয়ার জন্য আপনি নিজেই অম্বরীশবাবুকে মারেননি তো? আমার যা বলার বলা হয়ে গেছে, এখন আপনারা আসতে পারেন। বিজন বণিকের অফিস থেকে বেরোনোর পর থেকে ব্যোমকেশের মুখে যেন তালা পড়ে গেল। সারা পথ একটাও কথা বলল না। বাড়ি ফিরে সে টেবিলের উপর রাখা টেলিফোন তুলে নিয়ে সম্ভবত শিলিগুড়ি থানায় সন্দীপকে ফোন করল। আমি পাশে দাঁড়িয়ে শুধু ওর কথাগুলো শুনতে পেলাম। হ্যালো, অজিতেশ বক্সী বলছি। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। অম্বরীশবাবুর প্রথম স্ত্রী শিবানী উপাধ্যায় 3 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যান। শিলিগুড়ি থানায় কেস হয়েছিল, ওই কেসের ফাইলটা আমার চাই। আর অম্বরীশবাবুর বর্তমান স্ত্রী কঙ্কাদেবীর পাস্ট হিস্ট্রিটাও একটু জোগাড় করতে হবে। হ্যাঁ, রাখলাম। এমন সময় বৌঠান আমাদের সামনে এসে দাঁড়ালো, চোখ মুখ রেগে লাল। কাল সকালে তৈরি থেকো, থানায় যেতে হবে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। শিলিগুড়ি থানায় পৌঁছতেই সন্দীপ হাসি মুখে আমাদের দিকে এগিয়ে এলো। আরে এসে গেছো, আসো আসো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে।
আমরা বসতেই সন্দীপ আমাদের হাতে পোস্টমর্টেম রিপোর্টটা ধরিয়ে দিল। পোস্টমর্টেম রিপোর্টটা খুলে কিছুটা পরেই সন্দীপের দিকে তাকিয়ে ও বলল, এসব কি সন্দীপ? ঠিকই দেখছো, অম্বরীশবাবুর মৃত্যুর সময় তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, লিভার, কিডনি, হার্ট, ফুসফুস, পাকস্থলী প্রায় সবই নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে কি অম্বরীশবাবুর মৃত্যু স্বাভাবিক? আমরা বেকারই এটাকে অস্বাভাবিক বলে সন্দেহ করছিলাম। ভাইয়া, এমনি এমনি কি শরীরের অঙ্গ নষ্ট হয় কোনো কারণ ছাড়া? রিপোর্টটা ভালো করে দেখো, স্পষ্ট লেখা আছে হাইলি রেডিও অ্যাক্টিভ কোনো পদার্থের ব্যবহারে এসব নষ্ট হয়েছে। অর্থাৎ তেজস্ক্রিয় কিছু তার শরীরে ঢুকেছিল, আর এটা একদিনে হয়নি। রিপোর্টে যেভাবে অঙ্গ নষ্ট হওয়ার কথা লেখা, তাতে মনে হয় দীর্ঘদিন ধরে এই পদার্থ তার শরীরে প্রবেশ করছে। এক্স্যাক্টলি, অনেকটা স্লো পয়জনের মতো। আচ্ছা, ফরেনসিক রিপোর্টে কি আছে? ইনহেলার, চুরুট, ওগুলোতে কি কোনো রেডিও অ্যাক্টিভ পদার্থ পাওয়া গেছে? সারপ্রাইজটা এখানেই। চুরুটে কিছুই পাওয়া যায়নি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, ইনহেলারের ভিতর ওষুধ ছিল না, ছিল শুধু জল। হোয়াট? এক্স্যাক্টলি, রিপোর্টে তাই লেখা। তার মানে জেনে বুঝে কেউ ইনহেলারের ওষুধ বদলে জল ভরে দিয়েছিল? শুধু তাই নয়, ওর প্যান্টের পকেটে একটা ইনসুলিন সিরিঞ্জ পাওয়া গেছে। ইনসুলিন? তোমরা ওনার প্যান্ট চেক করলেই পেতে। ইনহেলার খোঁজার সময় লম্বা মতো কিছু একটা হাতে ঠেকেছিল বটে, ওই অবস্থায় জিনিসটাকে অত গুরুত্ব দিইনি, ভেবেছিলাম ওটা পেন হবে। যাই হোক, ফরেনসিক ডাক্তার সেই ইনসুলিন টেস্ট করেছে। ইনসুলিনের সঙ্গে আরেকটা জিনিস পাওয়া গেছে। কি? নিজেই দেখে নাও। এই বলে সন্দীপ আমাদের দিকে আরও একটা রিপোর্ট এগিয়ে দিল। সেটা হাতে নিয়ে দেখে চমকে উঠল। পক্সি রেজিন? হ্যাঁ, অম্বরীশবাবুর মৃত্যুর আরেকটি কারণ এই রেজিন। এর তেজস্ক্রিয়তা অন্যান্য রেজিনের তুলনায় অনেক বেশি। দীর্ঘদিন ধরে যদি কেউ এটা ইনহেল করে বা রক্তে মিশলে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয় এবং একটা সময়ের পর মৃত্যু হয়। যদিও অম্বরীশবাবুর মৃত্যুর মূল কারণ ইনহেলারে থাকা জল। ইনহেলারের পর্যাপ্ত প্রোপোল্যান্ট শরীরে না যাওয়ার ফলে ওনার মৃত্যু হয়েছে। যদিও ওনার শরীরের যে অবস্থা হয়েছিল, তাতে আর কিছুদিনের মধ্যেই উনি এমনিও মারা যেতেন। এই রেজিনের নাম তো আগে শুনিনি কখনো। না শোনারই কথা। ইপক্সি রেজিন কাঠের আসবাবপত্রের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার হয়। কি বলছো? যতদূর আমি জানি, কাঠের আসবাবপত্র তৈরির সময় ফাটল বা গর্ত ঢাকতে, কাঠকে চকচকে আর মসৃণ করতে, কালার ফিনিশিংয়ে ইপক্সি রেজিন ব্যবহার হয়। আমার সন্দেহ ঠিক হতে পারে, আবার নাও হতে পারে, তবে আসল অপরাধীকে সেটা জানতে বাকি তথ্যগুলো দরকার। আচ্ছা সন্দীপ, তোমাকে যে শিবানী উপাধ্যায়ের কেস ফাইলটা বার করতে বলেছিলাম। হ্যাঁ, ফাইল পড়েছি। ওনার মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়েছিল। সেদিন বৃষ্টি হচ্ছিল, গাড়ি স্কিড করে খাদে পড়ে, স্পট ডেড। তুমি বলেছিলে ব্রেক আগে থেকে ভাঙা ছিল, কিন্তু ফাইলে তেমন কিছুই পাওয়া যায়নি। আগের অফিসারের সঙ্গে কথা বলেছো? ফোন করেছিলাম, কিন্তু উনি অদ্ভুতভাবে এড়িয়ে গেলেন। মনে হলো কিছু লুকোচ্ছেন। সেটাই স্বাভাবিক। বিজনবাবুর কথা যদি সত্যি হয়, তাহলে এড়িয়ে যাওয়াই তার কাজ। ঠিক বলেছ। তবে সেই কেসে গোপালবাবু ছিলেন, আমাদের হেড কনস্টেবল। উনি এখন ছুটিতে। আমি লোক পাঠিয়ে খবর দিয়েছিলাম, তাতে উনি স্বীকার করেছেন তৎকালীন ভারপ্রাপ্ত অফিসার টাকার বিনিময়ে কেস ফাইল বদলেছিলেন। তবে আসল ফাইলে কি ছিল সেটা গোপালবাবু জানেন না। আচ্ছা, কঙ্কা দেবীর ব্যাপারে খোঁজ নিয়েছো? হ্যাঁ, উনি বেলাগুড়ির সরকারি হাসপাতালের নার্স ছিলেন। 3 বছর আগে অম্বরীশবাবু গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই ওনার কঙ্কা দেবীর সঙ্গে আলাপ। কঙ্কা দেবীর বাবা মা কেউ ছিলেন না, পিসির বাড়িতে মানুষ। পিসি 6 বছর আগে মারা যান। পিসে মশাইয়ের তত্ত্বাবধানে কঙ্কার সঙ্গে অম্বরীশবাবুর বিয়ে হয়। আমরা খোঁজ নিয়েছি, কিন্তু পিসে মশাইয়ের সঙ্গে তেমন কথা হয়নি। উনি অত্যন্ত বিরক্ত হচ্ছিলেন। প্রতিবেশীদের কাছ থেকে এটুকু জানা গেছে যে কঙ্কা দেবীর পিসে মশাই বিয়ের সময় অম্বরীশবাবুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। ধন্যবাদ সন্দীপ। আমি পোস্টমর্টমের আর ফরেন্সিক রিপোর্টের একটা কপি নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত রিপোর্টগুলো কারো সঙ্গে আলোচনা করো না। অপরাধী সতর্ক হয়ে যেতে পারে। তুমি কি ভাবছো অপরাধী অম্বরীশবাবুর কাছের কেউ? এত কিছুর পরও তোমার এই প্রশ্ন? তাকে ইনসুলিনে বিষ দেওয়া হয়েছে, এমন বিষ যা কাঠের আসবাবপত্রে ব্যবহার হয়।
এখানে ওর পরিবার, অফিসের লোকজন, এমনকি হরিহরবাবুও সন্দেহের আওতায় আছেন। দাদা দাদা কেন এ কাজ করবে? সেটা সময় বলবে। এখন ওঠো সন্দীপ, আজ উঠি। একটা কাজ করো, আমার জিপটা নিয়ে যাও, ড্রাইভার পৌঁছে দেবে। বেশ, তাহলে তো ভালোই। আমরা অম্বরীশবাবুর কাঠের গোডাউনে যাব, সকলের সঙ্গে কথা বলতে হবে। তাছাড়া আজ ওনাদের অনেক মাল যাচ্ছে, সেটাও একবার দেখা দরকার। ঠিক আছে, ড্রাইভার নামিয়ে দেবে। জিপ আমাদের অম্বরীশ উপাধ্যায়ের কাঠের গোডাউন থেকে বেশ কিছুটা দূরে মেন রোডে নামিয়ে দিয়ে চলে গেল। আমরা হাঁটতে হাঁটতে গোডাউনে পৌঁছলাম। সেখানে পৌঁছে চোখ ধাঁধিয়ে গেল। জলপাইগুড়ির একটা ফার্নিচারের দোকানে বিপুল আসবাবপত্র পাঠানোর প্রস্তুতি চলছে। চারিদিকে কাঠের গন্ধ, মেশিনের শব্দ আর শ্রমিকদের ব্যস্ততা। কাঠের ওপর ইপক্সি রেজিনের চকচকে আস্তরণ দেখে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। ব্যোমকেশের কথা মনে পড়ল। এই রেজিনই অম্বরীশবাবুর মৃত্যুর কারণ। এমন সময় দাদা আমাদের দেখে এগিয়ে এসে বলল, আরে তোরা এখানে? হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের গোডাউনটা একটু দেখে যাই। কথা বলতে বলতে আমরা দেখলাম অম্বরীশবাবুর মেয়ে রঞ্জনা এক ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। আমরা সেদিকে এগিয়ে গেলাম। রঞ্জনার দিকে তাকিয়ে ও বলল, আপনি এখানে? হ্যাঁ, বাবার অবর্তমানে তার ফার্নিচারের ব্যবসার দায়িত্ব আমার। বাবা এই দিনটার জন্য অনেক পরিশ্রম করেছিলেন। তার স্বপ্ন তো আমি আর ব্যর্থ হতে দিতে পারি না, তাই এসেছি। আপনি শুনেছেন নিশ্চয়ই আজ আপনার বাবার দেহ দেওয়া হবে? সকালে থানা থেকে ফোন এসেছিল, বলল বাবার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়। পোস্টমর্টম আর ফরেন্সিক রিপোর্ট তাই বলছে। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার বাবাকে কে খুন করতে পারে? সেটা জানতে খুব বেশি দূরে যেতে হবে না ব্যোমকেশবাবু, আমাদের বাড়িতেই দেখুন। তাছাড়া আশেপাশে অনেকেই থাকতে পারে। পুলিশ তদন্ত করছে, আশা করি ওনারা ঠিকই খুঁজে বার করবেন। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? বলুন। আপনি তো বিবাহিত, আপনার স্বামীকে তো দেখিনি, তিনি কোথায়? মানে যেদিন আমরা আপনাদের বাড়িতে গিয়েছিলাম সেদিনও তাকে দেখিনি। দেখুন, আমার ব্যক্তিগত জীবনে কেউ নাক গলাক সেটা আমি একেবারেই পছন্দ করি না। এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমি ঠিক জরুরি বলে মনে করছি না, আমার অনেক কাজ আছে। এমন সময় একজন লোক ছুটতে ছুটতে এসে সামনে দাঁড়ানো ভদ্রলোকটিকে বলল, দাদা, প্রবলের অবস্থা খুব খারাপ, ডাক্তার এসেছিল, ইঞ্জেকশন দিয়ে গেছে, বলছে হয়তো আজ রাতটা, আপনি প্লিজ এখনই চলুন। কথাটা শুনে ভদ্রলোকের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি রঞ্জনার দিকে তাকিয়ে বললেন, রঞ্জনা, আমি আসছি। হরিহর, ম্যাডামের যা সাহায্য লাগবে দেখে নিও। তিনি বেরিয়ে গেলেন। অজিতেশ দাদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, প্রবালকে আর উনি এইভাবে চলে গেলেন কেন? প্রবালোর ভাই বেশ কিছুদিন ধরে অসুস্থ। কি হয়েছে? মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। কিভাবে? প্রবাল আগে এখানে অ্যাকাউন্টেন্টের কাজ করত। 8 মাস আগে একটা বড় ডিলের টাকা স্যার অফিসে ফেলে গিয়েছিলেন। অতগুলো টাকা সারা রাত অফিসে রাখা নিরাপদ হবে না ভেবে প্রবাল টাকাটা স্যারের বাড়ি দিয়ে আসতে যায়। রাস্তায় কিছু দুষ্কৃতী প্রবালের উপর হামলা করে সেই টাকা নিয়ে চম্পট দেয়। সেই দিন হামলায় প্রবালের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। মাথার ভেতর রক্ত জমাট বেঁধে যায়। ওষুধ খেয়েও রক্ত জমাট সারে না, উল্টে মাথার ভেতরই ওই একটা নির্দিষ্ট অংশে আরো বেশ কিছু ক্লট তৈরি হয়। গৌরাঙ্গ বাবু ভাইকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বলেছিলেন ওই ক্লট অপারেশন করে বার করতে হবে, নইলে ওই ক্লট সারা মাথায় ছড়িয়ে পড়বে এবং প্রবালের মৃত্যুর সম্ভাবনাও আছে। কিন্তু আমাদের দেশে এত জটিল অপারেশন হয় না, আর হলেও তার যা খরচ, সে খরচ তোলার সাধ্য গৌরাঙ্গবাবুর নেই। ফলে আস্তে আস্তে প্রবালের মাথায় রক্ত আরো জমাট বাঁধতে থাকে। বর্তমানে ওর মাথায় খুব যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা চোখে দেখা মতন না। ব্যথা অনেক বাড়লে ডাক্তার এসে ঘুমের একটা ব্যথার ইঞ্জেকশন দিয়ে যায়, কিন্তু ওর আয়ু বেশ। হরিহর বাবু, ওদিকে একটু দেখুন তো মাল লোড হচ্ছে কিনা, বৃথা সময় নষ্ট করবেন না। আর ব্যোমকেশ বাবু, আজ আমাদের বেশ চাপ আছে, একদিন বাড়িতে আসুন, তখন কথা হবে। রঞ্জনার কথার সুরে বিরক্তির ছাপ স্পষ্ট। আমরা আর কথা না বাড়িয়ে গোডাউন থেকে বেরিয়ে বাড়ির পথ ধরলাম। পথে একদম চুপচাপ, তার মুখে সেই চেনা চিন্তার ছায়া। বাড়ি পৌঁছে সে সোজা টেলিফোনের কাছে গেল, সন্দীপকে ফোন করল।
তারপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সন্ধ্যায় হঠাৎ সন্দীপের ফোন এলে আমি ব্যোমকেশকে ডাকতেই সে দৌড়ে এসে ফোনটা নিয়ে গম্ভীর মুখে সন্দীপের কথা শুনল। তারপর বলল, ভেরি গুড সন্দীপ, এতটা সাহায্যের জন্য সত্যি ধন্যবাদ। একটা কাজ করো, বিজনবাবু, নিশীথ, দিগম্বরবাবু, কঙ্কাদেবী, রঞ্জনা, অম্বরীশবাবুর সোনার দোকানের ম্যানেজার দেবেন আর গৌরাঙ্গবাবু সবাইকে কাল সকাল ঠিক 11টায় উপাধ্যায় ম্যানশনে রাখো। বাকি কথা সেখানেই হবে। ফোনটা রেখে বলল, ভাইয়া, আমার সিগারেটটা ফুরিয়ে গেছে, চলো কিনে আনি। আমরা সিগারেট কিনতে সামনে একটা ছোট দোকানে গেলাম। সেখান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে ফিরছি, এমন সময় হঠাৎ একটা কালো জিপ আমাদের সামনে এসে থামল। আমরা কিছু বোঝার আগেই গাড়ি থেকে দুটো মুষ্কো লোক নেমে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। একজনের হাতে ভোজালি চকচক করছে, সে সোজা ব্যোমকেশের দিকে তেড়ে গেল। দ্রুত সরে গিয়ে লোকটিকে কোমর ধরে তুলে আঁচড়ে ফেলল। তারপর ভোজালিটা কেড়ে নিয়ে লোকটির গলায় ঠেকিয়ে ধমকে উঠল, কে পাঠিয়েছে তোদের বল, নইলে এখনই গলার নলি কেটে দেবো। এদিকে আমার ওপর হামলাকারী লোকটা আমায় ধাক্কা দিয়ে রাস্তার একধারে ফেলে দিয়ে রাস্তা থেকে একটা পাথরের ডেলা তুলে ব্যোমকেশের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ব্যোমকেশ একটা চিৎকার করে রাস্তায় গড়িয়ে পড়ল। সেই সুযোগে দুজন গাড়িতে উঠে পালিয়ে গেল। এদিকে হঠাৎ পড়ে যাওয়ায় আমার পা মচকে গিয়েছিল। ব্যোমকেশের ওই অবস্থা দেখে আমি কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে ওর দিকে ছুটে গেলাম। তার মাথা থেকে তখন রক্ত গড়িয়ে পড়ছে। আমার চিৎকারে আশেপাশের দোকান থেকে লোকজন ছুটে এলো। কোনো রকমে আমরা ব্যোমকেশকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতাল থেকে শিলিগুড়িতে সন্দীপকে ফোন করে সবটা জানালাম। পরের দিন ভোরে হাসপাতালে অজিতেশের জ্ঞান ফিরলে বৌঠান চিৎকার করে বলে উঠল, তুমি যেখানেই যাও কিছু না কিছু ঘটাও, খুন গুন্ডা এসব বিপদ মাথায় নিয়ে ঘোরো। যেখানেই যাও এরকম কাণ্ডে জড়িয়ে পড়ো। আমি বলে দিচ্ছি, এই কেস আর হবে না। হাসপাতাল থেকে সোজা কলকাতায় বাড়ি ফিরবে। ও কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই সন্দীপ ঘরে ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম, কোনো খবর পাওয়া গেল? লোক দুটো কারা? ওরা বেলাগুড়ির পেটো মস্তান। তোমার দেওয়া বর্ণনা অনুযায়ী আজ সকালে ওদের গ্রেফতার করেছি। একটু চাপ দিতেই নামটা বলে দিয়েছে। কি নাম? নিশীথ উপাধ্যায়। নিশীথ? ওর কাছ থেকে এর বেশি কি আশা করা যায়? ওকে অ্যারেস্ট করেছো? হ্যাঁ, একটু আগেই জুয়ার ঠেক থেকে তুলেছি। বেশ। আচ্ছা, সকলকে উপাধ্যায় বাড়িতে হাজির হতে বলেছো তো? না, আসলে এ কি, তুমি উঠছো কেন? কাজ আছে গিন্নি। আমার এই সামান্য চোটের জন্য সেই কাজ ফেলে রাখা সম্ভব নয়। সন্দীপ, তুমি সবাইকে জানিয়ে দাও। আমি আর কিছুক্ষণের মধ্যে সকলের সামনে আসল আততায়ীর মুখোশ খুলে দেব। ঠিক আছে, তোমরা তাহলে আসো, আমি সবাইকে খবর পাঠাই। সন্দীপ চলে গেলে আমি আর দাদা ব্যোমকেশকে উপাধ্যায় বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছলাম। সেখানে পৌঁছে দেখি অম্বরীশবাবুদের বসার ঘরে প্রত্যেকে, মানে দিগম্বরবাবু, ওনার স্ত্রী, কঙ্কাদেবী, রঞ্জনা, গৌরাঙ্গবাবু, বিজনবাবু সবাই উপস্থিত। ব্যোমকেশের মাথায় ব্যান্ডেজ দেখে দিগম্বরবাবু জিজ্ঞেস করলেন, এ কি ব্যোমকেশবাবু, আপনার মাথায় কি হয়েছে? আপনার ছেলের দয়া আর কি। দিগম্বরবাবু কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় একজন কনস্টেবলের সাথে ঘরে এসে ঢুকলো হাত করা পরা নিশীথ। সেটা দেখে নিশীথের মা চিৎকার করে উঠল, কি আমার ছেলেকে হাত করে কেন পড়িয়েছেন? কি করেছে ও? ও দাদাকে খুন করেনি। কেউ তো একবারের জন্য বলেনি যে নিশীথ অম্বরীশবাবুকে খুন করেছে। তাহলে আমার ছেলেকে হাত করে কেন পোড়ানো হয়েছে? ও ব্যোমকেশকে মারার চেষ্টা করেছে, তাই। এসব বাদ দাও সন্দীপ, এখন আসল কথায় আসা যাক। আপনারা সবাই জানেন অম্বরীশবাবুর মৃত্যু স্বাভাবিক নয়। পোস্টমর্টম রিপোর্ট তাই বলছে। তার ইন্টারনাল অর্গান নষ্ট হয়ে গিয়েছিল, আর তার কারণ ছিল ইপক্সি রেজিন, একটি তেজস্ক্রিয় পদার্থ যা তার শরীরে দীর্ঘদিন ধরে প্রবেশ করছিল। এই রেজিন তার ইনসুলিনের মাধ্যমে দেওয়া হয়েছে, আর এই কাজ করেছে ওনার খুব কাছের কেউ, এমন কেউ যিনি তার প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত। যদিও অম্বরীশবাবুর মৃত্যুর মূল কারণ ইনহেলারে থাকা জল, কেউ ওনার ইনহেলারে ওষুধের বদলে জল ভরে দিয়েছিল, যাতে প্রয়োজনে ইনহেলার কোনো কাজে না আসে। অর্থাৎ এখানে আততায়ী 2 জন অথবা 3 জন।
বলছেনটা কি আপনি? দাদাকে মারার জন্য এমনটা কে করবে? বুঝতে পারছেন না আপনারা? দাঁড়ান, আপনাদের তাহলে একটা গল্প বলি। এই অঞ্চলে একজন ব্যবসায়ী ছিলেন। তার বুদ্ধিমত্তা, তার ব্যবসায়িক কৌশল তাকে শীর্ষে তুলেছিল, কিন্তু সৎ পথে নয়। অসাধু কাজ, স্মাগলিং আর প্রতারণার মাধ্যমে তিনি তার সাম্রাজ্য করছিলেন। মানুষ হিসেবে তিনি ছিলেন নির্মম, স্বার্থপর। টাকা ছাড়া তিনি কাউকে ভালোবাসতেন না, না নিজের স্ত্রী, না সন্তানকে। স্বার্থে আঘাত লাগলে তিনি পৈশাচিক হয়ে উঠতেন। একদিন হঠাৎ তার জীবনে এলো এক তরুণী। তরুণীর বয়স তার সন্তানের সমান, তবু তার প্রতি লোভ জাগলো ব্যবসায়ীর মনে। তার প্রথম স্ত্রীর সঙ্গে তখন বনিবনা নেই, কথায় কথায় ঝগড়া লাগত। এরই মধ্যে তার প্রথম স্ত্রী জানতে পারলেন তার স্বামী অসাধু কাজের কথা। তিনি মানতে পারলেন না যে তার বাবার টাকায় গড়া ব্যবসায় তার স্বামী এমন কাজ করছেন। অশান্তি বাড়তে লাগলো। ব্যবসায়ী বিরক্ত হয়ে ঠিক করলেন স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন। এর পেছনে অবশ্য দুটো কারণ ছিল। এক, প্রতিদিনের ঝামেলা থেকে মুক্তি, আর দুই, সেই তরুণীকে নিজের করে পাওয়া। তাই এক বৃষ্টির দিনে তিনি ইচ্ছাকৃত ঝগড়া বাঁধালেন। স্ত্রী রেগে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। গাড়ির ব্রেক আগেই নষ্ট করে রেখেছিলেন ব্যবসায়ী, ফলে গাড়ি খাদে পড়ে মৃত্যু হলো তার। পুলিশ তদন্ত করল, কিন্তু ব্যবসায়ী টাকার জোরে সব ধামাচাপা দিলেন। তদন্তকে দুর্ঘটনার রূপ দেওয়া হলো। স্ত্রীর মৃত্যুর কিছুদিন পর ব্যবসায়ী সেই তরুণীকে বিয়ে করলেন। তরুণীর বাবা মা ছিল না, তিনি পিসির কাছে মানুষ। পিসিমশাই মোটা টাকার বিনিময়ে তাকে ব্যবসায়ীর হাতে তুলে দিলেন। কিন্তু ব্যবসায়ীর স্বার্থপর আর রুক্ষ স্বভাবের কারণে কিছুদিন পর থেকে তিনি তরুণীর উপর হাত তুলতে শুরু করলেন। এখানেই তিনি থামলেন না। ব্যবসায়ী একদিন জানতে পারলেন তার মেয়ের তারই এক কর্মচারীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। এটা তার পছন্দ হলো না। তিনি তড়িঘড়ি মেয়ের বিয়ে ঠিক করলেন। মেয়ে বেঁকে বসলে অম্বরীশ গুন্ডা লাগিয়ে তার প্রেমিকের উপর হামলা করালেন, তাকে শাসালেন। যদি সে তার পছন্দ মতো বিয়ে না করে তাহলে তার প্রেমিককে চিরতরে মেরে ফেলবেন। প্রেমিকের প্রাণ বাঁচাতে মেয়েটি বিয়েতে রাজি হলো, কিন্তু সংসার টিকল না। সে বাপের বাড়ি ফিরে এলো। ফিরে এসে জানতে পারল তার বাবার পাঠানো গুন্ডার হামলায় তার প্রেমিক গুরুতর আহত। আঘাত এতটাই গুরুতর যে তার মৃত্যু হতে পারে যে কোনো মুহূর্তে। এর মধ্যে তার সঙ্গে দেখা হলো তার বাবার পুরনো বন্ধু ও ব্যবসায়িক পার্টনারের। সে তাকে জানালেন তার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, অম্বরীশই তাকে খুন করেছিলেন। প্রেমিকের দুরবস্থা আর মায়ের মৃত্যুর আসল কারণ জানতে পেরে মেয়েটির মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে ঠিক করল বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, কিন্তু এমন চতুরতার সঙ্গে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। এতটা বলে ব্যোমকেশ সামান্য থামল। তারপর বলল, কি রঞ্জনা দেবী, কিছু ভুল বললাম? ভুল বললে আপনি কিন্তু আমাকে শুধরে দেবেন। ব্যোমকেশের এমন আচমকা প্রশ্নে রঞ্জনা প্রথমে একটু থতমত খেল, তারপর ক্ষুব্ধ কণ্ঠে বলল, না মানে এইসব কি ধরনের মশকরা ব্যোমকেশ বাবু? আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো, একটু স্পষ্ট করুন। আপনি ধরা পড়ে গেছেন রঞ্জনা, স্বীকার করে নিন। কোন মেয়ে তার বাবাকে খুন করবে? এত বড় অপবাদ দিচ্ছেন যে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? গতকাল কাঠের গোডাউনে যখন একজন এসে গৌরাঙ্গবাবুকে প্রবালের খবর দিল, তখন আমি রঞ্জনার চোখ মুখের অবস্থা লক্ষ্য করেছিলাম। প্রবালের কথা শুনতে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন তার বুক থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে বার করে আনছে। এমন অভিব্যক্তি শুধু তখনই হয় যখন কেউ নিজের প্রাণপ্রিয় কারো যন্ত্রণার কথা শোনে। সে মুহূর্তে রঞ্জনার মুখে সেই বেদনা আমি দেখেছি, আর সেটা রঞ্জনাও বুঝেছিলেন যে আমি লক্ষ্য করেছি। তাই তিনি তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। এমনকি আমি যখন রঞ্জনাকে বললাম তার বাবার মৃত্যুটা অস্বাভাবিক, তখন মেয়ে হয়ে সে জানতেও চাইল না যে তার বাবার মৃত্যুর কারণ ঠিক কি। আমি তখনই আন্দাজ করেছিলাম কিছু একটা রহস্য আছে। বাড়ি ফিরে সন্দীপকে ফোন করে রঞ্জনার ওপর নজর রাখতে বলি। আমি জানতাম উনি এমন কিছু করবেন যা আমাদের প্রমাণ দেবে, আর তাই হলো। গত সন্ধ্যায় রঞ্জনা গৌরাঙ্গবাবুর বাড়ি গিয়েছিলেন। সেখানে প্রবালের সঙ্গে তার কি কথা হয়েছিল সেটা সন্দীপ বলুক। সন্দীপ, তুমি তো সেখানেই ছিলে, সবই তো শুনেছ। আমাকে যা বলেছ সবাইকে বলো। ব্যোমকেশের কথা মতো আমি এই বাড়ির কাছে লুকিয়েছিলাম। দেখলাম একজন কেউ নিজেকে চাদরে মুড়ে সন্তর্পণে কোথাও যাচ্ছে। আমি তাকে অনুসরণ করি।
বেশ কিছুক্ষণ পর তিনি গৌরাঙ্গবাবুর বাড়ি গিয়ে ঢোকেন। তারপর আমি যে ঘরের জানলার সামনে দাঁড়িয়েছিলাম সেই ঘরেই ঢুকে প্রবালের শয্যার পাশে বসে। তারপর তার মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলেন, প্রবাল, তোমার এই অবস্থার জন্য যে দায়ী, আমি তাকে নিজের হাতে শাস্তি দিয়েছি। যে আমাদের ভালোবাসাকে এভাবে শেষ করে দিয়েছে, আমি তাকে শেষ করে দিয়েছি। যে মানুষটা তোমাকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আমিও তার মৃত্যু একটু একটু করে এনেছি। জানো প্রবাল, যেদিন তোমার উপর হামলা হলো সেদিন রাতে বাবা আমাকে বলেছিল সে নিজে লোক লাগিয়ে তোমার উপর হামলা করিয়েছে। বলেছিল আমি যদি তার কথা মতো না চলি তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলবে। তোমার প্রাণ বাঁচাতেই আমি বিয়ে করেছিলাম। তখন জানতাম না তোমার অবস্থা এত খারাপ, কিন্তু বিয়ে করলেও আমি তো সংসার করতে পারিনি। তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারিনি, কাউকে স্বামীর জায়গা দিতে পারিনি। তাই অচিনের সাথে আমার আর সংসার করা হয়নি। আমি বাড়ি ফিরে এলাম, আর ফিরে এসে গৌরাঙ্গদার কাছ থেকে তোমার এই অবস্থার কথা জানলাম। শুধু তাই নয়, একদিন বিজন আঙ্কেলের সাথেও দেখা হয়েছিল। সেদিন জানলাম বাবা আমার মাকেও খুন করেছে। সব জানার পর আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমার এই দুই মানুষের এই দুরবস্থার জন্য যে দায়ী, আমি তাকে শেষ করবই। বাবা যেমন মাকে ছলে বলে কৌশলে মেরেছে, আমিও তার ইনসুলিনে ইপক্সি রেজিন মিশিয়েছি। তুমি যেমন একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছ, বাবাও তেমন পচে গলেই মরেছে। আমি পেরেছি প্রবাল, আমার মা আর তোমার অপরাধীকে শাস্তি দিতে আমি পেরেছি। আর শুধু মা আর তোমার নয়, আমার ছোট মায়েরও তো সে অপরাধী ছিল। আমি জানতাম ছোট মা ইনহেলারে জল মিশিয়েছিলেন, আমি দেখেছিলাম, কিন্তু কিচ্ছু বলেনি। চেয়েছিলাম তিনিও প্রতিশোধ নিন, কিন্তু জানো ওই ব্যোমকেশ বক্সী সব বুঝে গেছেন হয়তো। তাই আমি নিশীথকে উস্কে দিয়েছি, বলেছি বাবার মৃত্যুর জন্য ব্যোমকেশ, বাকি কাজ এবার নিশীথ করবে। আজ আমি উঠি প্রবাল, আবার আসবো। তুমি ভালো হয়ে যাবে, দেখো আমি তোমার চিকিৎসা করাবো, প্রয়োজনে তোমাকে আমি বিদেশেও নিয়ে যাব। তুমি একদম ঠিক হয়ে যাবে। রঞ্জনা দেবী, আপনার বাবা আপনার অনেক ক্ষতি করেছেন। আপনার মায়ের মৃত্যু, আপনার প্রেমিকের উপর হামলা, এসব আপনি জানতেন। আপনার মনে প্রতিশোধের আগুন জ্বলছিল, তাই আপনি ঠিক করলেন তাকে শেষ করবেন, কিন্তু এমনভাবে যাতে কেউ সন্দেহ না করে। আপনি কাঠের গোডাউনে যেতেন, ইপক্সি রেজিন সেখানে প্রচুর পরিমাণে থাকে। আপনি জানতেন আপনার বাবা ইনসুলিন ব্যবহার করেন। আপনি সুযোগ পেয়েছিলেন তার ওষুধে রেজিন মেশানোর। এটা মিথ্যে, আপনি মিথ্যে বলছেন ব্যোমকেশ বাবু। এবার আসি কঙ্কা দেবী আপনার কথায়। আপনি হাসপাতালে নার্স ছিলেন, ইনহেলারের ওষুধ বদলানো আপনার জন্য কঠিন ছিল না। অম্বরীশবাবু আপনার উপর অত্যাচার করতেন, আপনারও তাঁকে শেষ করার কারণ ছিল। রঞ্জনার প্রতিশোধ আর আপনার অত্যাচার থেকে মুক্তির আকাঙ্ক্ষা, এই দুটোই অম্বরীশবাবুর শেষ পরিণতির মূল কারণ। কঙ্কাদেবী মারাত্মক পরিকল্পনা করেছিলেন, আর আপনার বুদ্ধির প্রশংসা না করে থাকা যায় না রঞ্জনা। আপনার বাবার মৃত্যুটা আপনি এমনভাবেই সাজিয়েছিলেন যে আপাত দৃষ্টিতে এটা স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়, কিন্তু দুর্ভাগ্য এই অজিতেশ বক্সী সবটা ভেস্তে দিল। তবে একটা কথা বলি, আইনের চোখে আপনারা অপরাধী হলেও আমার চোখে অপরাধী নন। আপনাদের সত্যি কুর্নিশ। রঞ্জনা হঠাৎ ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আমি আর সহ্য করতে পারিনি। বাবা আমার জীবন নষ্ট করেছিল, সেটা আমি মেনে নিলাম। আমার মা আর প্রবালের সাথে যা করেছিল ওটা আমি মানতে পারিনি। কি দোষ ছিল মায়ের আর প্রবালের? কিসের শাস্তি পেল ওরা? কোনো আফসোস নেই, যা করেছি বেশ করেছি। আইন বাবাকে শাস্তি দিতে পারেনি তো কি হয়েছে, আমি নিজে হাতে বাবাকে শাস্তি দিয়েছি। এখন আমার মরেও শান্তি। আশা করি আপনারা সবাই সব বুঝতে পেরেছেন। আমার কাজ এবার শেষ। এবার সন্দীপ, তোমার কাজ।
সন্দীপ লেডি কনস্টেবলকে ডেকে বলল, কঙ্কা দেবী, রঞ্জনা দেবী, অম্বরীশবাবুকে হত্যার অভিযোগে আপনাদের গ্রেফতার করা হচ্ছে। আরও একটা রহস্যের সমাধান হলো। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। তার চোখে কোনো উল্লাস নেই, শুধু একটা গভীর বিষণ্ণতা। এই রহস্যের সমাধান হলো বটে, কিন্তু এর পেছনে ছিল প্রতিশোধ, বেদনা আর ভাঙা হৃদয়ের এক করুণ কাহিনী। আমরা উপাধ্যায় ম্যানশন থেকে বেরিয়ে এলাম, মনে একটা ভারী অনুভূতি নিয়ে। আমাদের আজকের গল্পটি কিন্তু এখানেই শেষ হলো। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং ভিডিওর নিচে থাকা দেখুন বেল আইকনে প্রেস করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই রকমই আরও সুন্দর সুন্দর সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প শোনার জন্য। এবং আপনারা ভিডিওটি লাইক করুন এবং আমাদের পাশে থাকুন। পরের দিন আমরা এই রকমই আরও অসাধারণ একটি গল্প নিয়ে হাজির হব গল্পের আসরে। আজকের মতো বিদায়, নমস্কার।